আচ্ছা, তোমাদের হলো চাকরি দিয়ে কর্মমুখী এখন। রসায়নে, ঠিক আছে? তোমাদের যে শর্ট সিলেবাস, তোমাদের ভাগ্য খুবই ভালো যে তোমাদের বেশি পড়া নাই, ঠিক আছে? মানে যেটুকু আছে সেটুকুতে মরবা। বাট যদি সম্পূর্ণ থাকে তাহলে এতদিনে কবর হয়ে যেত তোমাদের। দেখো, কর্মমুখী রসায়ন, এই কর্মমুখী রসায়নে তোমাদের হলো সিলেবাসে যেটা আছে সেটা হলো তোমার ফার্স্ট অফ অল আছে তোমার হলো এই, প্রথমে আছে খাদ্য নিরাপত্তা নিয়ে, ঠিক আছে? খাদ্য নিরাপত্তা। তারপরে তোমার হলো প্রিজারভেটিভ আছে, প্রিজারভেটিভ, প্রিজারভেটিভ। আর তোমাদের আছে তোমার ভিনেগার প্রস্তুতি আছে, ঠিক আছে? ভিনেগার প্রস্তুতি। তো ভিনেগার প্রস্তুতির ভিতর যা আছে ওইগুলো একটু দেখাই দেবো, এগুলো সহজ, হতো টাফ না। ভিনেগার প্রস্তুতিটা থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? আর ভিনেগার প্রস্তুতির এখানের মধ্যে, ভিনেগার প্রস্তুতির মধ্যে আছে মল্ট ভিনেগার কিভাবে প্রস্তুত করবা। আর আছে তোমার হলো গুরুত্ব, ঠিক আছে? তো বা হলো কৌশল, গুরুত্ব, মল্ট ভিনেগার, তারপরে কৌশল, তারপরে তোমার এগুলো আছে। তো তিনটা টপিক আছে, এটার জন্য বেঁচে গেছো। নাহলে তোমার অনেকগুলা এই অধ্যায়টা দেখতে ছোট লাগবে, হয়তো 60 পেজ বা হলো এরকম। কারো বইতে 60 পেজ, 70 পেজ বা 50 পেজ আছে, ঠিক আছে? অধ্যায়টা দেখতে ছোট লাগে, বাট এখানে সম্পূর্ণই মুখস্থ, মানে সম্পূর্ণটাই মুখস্থ। এখানে কোনো হেরফের করা বা হলে এরকম যে কোনো টেকনিক আমি ইউজ করব, এরকম টেকনিক টেকনিক কিছু ইউজ করতে পারবে না। সবকিছু তোমার মাথায় রাখতে হবে, এগুলো পুরো মুখস্থ করতে হবে, এছাড়া কিছু নাই। তো এই অধ্যায়টা এই জন্য অনেক বিদঘুটে একটা অধ্যায়, বাট এই অধ্যায় থেকে কোশ্চেন কমন পাবা তুমি। যদি আমি বলি তুমি হলো মাস্ট বি, মানে মানে দুনিয়া উল্টে গেলেও তুমি ভিনেগার প্রস্তুতি থেকে তুমি হলো কমন পাবা, ঠিক আছে? তো এর ভিনেগার প্রস্তুতি তুমি অ্যাডমিশনেও কমন পাবা, প্লাস হলো এইচএসসি তেও কমন পাবা। মানে এটা কেউ যদি, মানে এটা একটা সেফ জোন, যে তুমি আর কি, তোমার যদি তুমি আমার একটা দুইটা স্লাইড পড়ে যাও, ওই স্লাইড থেকে তুমি একটা পুরা গ ঘ সৃজনশীল কমন পাবা, ঠিক আছে? তো এটা একটা ভালো দিক। বাট এই খাদ্য নিরাপত্তা, প্রিজারভেটিভ, যেগুলো কিন্তু অনেক জটিল ব্যাপার। তো আমি শুরু করি, দেখো। প্রথমে আসি, যেটা যে আমাদের খাদ্য, ঠিক আছে? আমাদের যে খাদ্যের পুষ্টি, আমরা বলি না খাদ্য পুষ্টি, এরকম। তো খাদ্য পুষ্টিকে আসলে আচ্ছা, একটু বলে দিই, আজকে হলো বায়োলজি ক্লাস করবো সম্পূর্ণ, ঠিক আছে? তো খাদ্য পুষ্টির হলো প্রথমে যেটা আছে, খাদ্য পুষ্টিকে আসলে মনে করো 6টি ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? প্রধানত 6টি ভাগে ভাগ করা হয়, যেটা তোমরা জানো। 6টি ভাগে হলো, প্রথম ভাগ হলো তোমার শ্বেত সার, ঠিক আছে? শ্বেত সার বা হলো তোমার শর্করা। তারপরে কি আছে? তারপরে আছে আমিষ, তারপর স্নেহ, তারপর কি আছে বলতো? আর কি আছে? ভিটামিন, ভিটামিন, খনিজ খনিজ, লবণ। খনিজ আর স্নেহ, তাই না? তো এই স্নেহ বলছি, স্নেহ তো বলছি একবার, পানি। তো এগুলো, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখো। তো এখানে একটা একটা সুষম খাদ্যে, ঠিক আছে, একটা সুষম খাদ্যে শ্বেতসারের পরিমাণ কতটুকু থাকে বলো তো? 60% মতো থাকে, তাই না? তারপরে আমিষের পরিমাণ, আমিষের পরিমাণ হলো 20 থেকে 30% পর্যন্ত থাকে। তারপরে স্নেহের পরিমাণ, স্নেহের পরিমাণ থাকে 10 থেকে 20%। তো এরকম করে একটা সুষম খাদ্য, সুষম খাদ্যে আমরা এগুলো আর কি পাই, ঠিক আছে? তো এটা একটু মাথায় রেখো, তাহলেই হবে। সেখান থেকে হাইয়েস্ট এগুলো দিতে পারে, এর বাইরে দিতে পারো, ঠিক আছে? এখন আমরা যাই হলো আমাদের প্রথম টপিক, আমাদের প্রথম টপিক হলো খাদ্য নিরাপত্তা, ঠিক আছে? খাদ্য নিরাপত্তা। আজকে আমি সম্পূর্ণ লিখে লিখে করাবো। আমি এখানে স্লাইড বা হলো বইয়ের পৃষ্ঠা হলো একবারে ডাইরেক্ট তুলে দিতে পারতাম, বাট ওইটা করবো না, কারণ তাহলে তোমাদের মাথায় ঢুকবে না অনেক কিছু, মানে জাস্ট দেখা হবে, পড়তে ইচ্ছে করবে না। তো জাস্ট আমি যেভাবে লিখে দিচ্ছি, জাস্ট আমার সাথে মুখস্থ করো। তাইলে আর বইও খোলা লাগবে না, কেউ যদি নাও বই খোলো কোনো সমস্যা নেই, অ্যাডমিশন পর্যন্ত বই খোলা দরকার নেই, আমার স্লাইড গুলাই করো, ঠিক আছে? তো খাদ্য নিরাপত্তা, এটা হলো তোমার 5টি নির্দেশনা দেওয়া হয়েছে, ঠিক আছে? 5টি খাদ্য নিরাপত্তার ব্যাপারে 5টি নির্দেশনা দেওয়া হয়। কে দিছে দেখো? কে দিছে দেখো? দিছে হলো তোমার WHO, ঠিক আছে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা তো চেনো, তাই না? 5টি নির্দেশনা দিচ্ছে। তো 5টি নির্দেশনা কি, এটা আমাদের একটু মনে রাখতে হয়, এটা তোমার খ নম্বরে আসতে পারে, খাদ্য নিরাপত্তার 5টি নির্দেশনা, এই নির্দেশনা। তো প্রথম হলো দূষণমুক্ত খাদ্য হতে হবে, ঠিক আছে? প্রথম কথা হলো দূষণমুক্ত খাদ্য হতে হবে। প্রথম কথা দূষণমুক্ত খাদ্য হতে পারে। দ্বিতীয় হতো, দ্বিতীয়টা হলো তোমার, মানে কাঁচা ও রান্না করা খাদ্য পৃথক করতে হবে তোমাকে, ঠিক আছে? তোমার অনেকে আছে দেখবা যে হলো কাঁচা হলো তোমার রান্না খায়, বা হলো তোমার অর্ধেক হয়েছে বা এরকম কিছু রান্না খাচ্ছে, এইগুলা কিন্তু তোমার খাদ্য নিরাপত্তার একটা ত্রুটি, ঠিক আছে? এটা আমার মাথায় রাখবা। তারপরে তোমার যথাযথ রান্না করতে হবে, একেবারে ভালোভাবে তুমি রান্না করবা। আচ্ছা, এটা কাঁচা ও রান্না খাদ্য পৃথক করতে হবে প্রথমে আগে, ঠিক আছে? তো মানে তুমি একটা জায়গায় একটা কাঁচা খাদ্য রেখেছো আর একটা রান্না খাদ্য, এটা হলো প্রথমে হলো আলাদা সাইড করবা। তারপরে হলো তোমার যথাযথ রান্না,
যে তুমি হলো আর কি, ওই যে তোমার যেটা বললাম যে হলো কাঁচা খাদ্যটা যে ভালো করে তুমি রান্না করেছো কিনা, ঠিক আছে, ভালো করে হলো বয়েল হয়েছে কিনা, এগুলো সিদ্ধ হয়েছে কিনা, এগুলো সবকিছু তোমাকে দেখতে হবে। তারপর তোমার আরেকটা যে খাদ্য সংরক্ষণ, তুমি যে খাবারটা হলো রান্না করেছো ঠিক আছে, বাট এটা খাদ্য সংরক্ষণ কিভাবে করছো ওইটার উপরও কিন্তু নির্ভর করে খাদ্য নিরাপত্তা। আর লাস্ট যেটা, সেটা হলো অবশ্যই নিরাপদ পানি ব্যবহার করতে হবে তোমাকে, ঠিক আছে, নিরাপদ পানি। তো এটা একটু ভালো করে মাথায় রেখো, বুঝছো? তো এখন আমাদের কথা হলো যে আমাদের খাদ্য নিরাপত্তায় রসায়নের কি ভূমিকা, ঠিক আছে? হ্যাঁ, খাদ্য নিরাপত্তায় রসায়নের ভূমিকা, এটা একটু পড়তে হয়, খাদ্য নিরাপত্তা ও রসায়ন, ঠিক আছে, মানে খাদ্য নিরাপত্তায় তোমার হলো রসায়ন কিভাবে লাগে, এটা একটু দেখি। ফার্স্ট অফ অল, যে প্রথম যেটা আছে যেটা হলো তোমার খাদ্য উৎপাদনে, ঠিক আছে, খাদ্য উৎপাদন। তোমরা যারা হলো পরবর্তীতে কৃষিতে পড়বা বা হলো ওই যে ইয়ে আছে না, তোমার এগ্রিকালচার ইউনিভার্সিটি, তো খাদ্য উৎপাদনে কিন্তু তোমাদের কিন্তু অনেক কাজ করতে হবে ওইখানে, দেখবা যে তুমি আর কি জিন প্রযুক্তি নিয়ে কাজ করছো, ঠিক আছে। জিন প্রযুক্তি, তুমি কিভাবে অনেক বেশি ব্রয়লার মুরগি বেশি উৎপাদন করবা বেশি পরিমাণে, কারণ আমাদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, তার মানে বেশি পরিমাণে ব্রয়লার মুরগি উৎপাদন করতে হবে। তো এগুলো আমাদের জিন প্রযুক্তি কতটুকু করতে হবে, চেঞ্জ করতে হবে, ওইগুলো দেখতে হবে, খাদ্য উৎপাদনে তোমাকে নজর দিতে হবে, ওইগুলা তোমার রসায়ন অনেক বেশি ভূমিকা রাখে। তারপর তোমার হলো জিঙ্ক, ম্যাঙ্গানিজ, এসব উপাদান কিভাবে তুমি আর কি ইউজ করবা, ঠিক আছে। তারপরে আছে তোমার ইউরিয়া, ঠিক আছে, ইউরিয়া তোমার হলো ওই যে গাছে লাগে, গাছ উদ্ভিদ গুলাতে লাগে। তারপর টিএসপি আছে, ট্রিপল সুপার ফসফেট, এগুলা সবকিছু কিন্তু রসায়ন। তো এটা একটু মাথায় রেখো। তারপর যেটা, সেটা হলো খাদ্য সরবরাহে, ঠিক আছে, তুমি কিভাবে খাদ্যটা সরবরাহ করবা সেটার ব্যাপারেও তোমাকে হলো মাথায় রাখতে হবে। তুমি এখানে ব্যাপারে খাদ্য সরবরাহের ব্যাপারটা হলো কিছুটা এরকম যে তোমার হলো পরিবহনে তুমি কি কি ইউজ করবা, ঠিক আছে। তো পরিবহনে আমরা কি কি ইউজ করতাম বলো তো, পরিবহনের হিসেবে আমরা যদি একটা ট্রাক চালাই, ঠিক আছে, ট্রাক বা হলো মনে করো যে আহ মানে নর্মালি তো আমার খাদ্য পরিবহনের জন্য তো ট্রাকই চালাই বা এগুলো, তাই না? তো ট্রাক কিন্তু তোমার ডিজেলে চলে, তাই না? ডিজেল। তারপরে তুমি হতে পারে যে তুমি অন্য গাড়ি ইউজ করছো যেখানে তোমার পেট্রোল ইউজ করা হচ্ছে। তারপরে তোমার সিএনজি গ্যাস, ঠিক আছে। তো এইগুলা তোমার হলো খাদ্য সরবরাহের জন্য তোমার কিন্তু এগুলা লাগবে, যে তুমি একটা খাদ্য সরবরাহ কিভাবে করবা। তোমার একটা এলাকায় খাদ্য নাই, ঠিক আছে, ওই এলাকায় খাদ্য দেওয়ার জন্য তোমাকে পরিবহন ইউজ করতে হবে, এখানে তোমার ডিজেল, পেট্রোল, সিএনজি গ্যাস এগুলো লাগবে, ঠিক আছে। সিএনজি ফুল মিনিং মনে আছে? কম্প্রেস ন্যাচারাল গ্যাস, ঠিক আছে, এটা একটু ভালো করে মাথায় রেখো। তারপরে তোমার খাদ্য সরবরাহ তো করে ফেললা, একটা অঞ্চলে খাদ্য নিয়ে চলে আসলা, বাট তোমাকে খাদ্যটাকে তো আবার সংরক্ষণ করতে হবে, তাই না? খাদ্যটা যেন তুমি অনেক দিন ধরে বাঁচায় রাখতে পারো। তো এই জন্য তোমাদের যেটা ইউজ করতে হবে সেটা হলো ফুড প্রিজারভেটিভস। ফুড প্রিজারভেটিভস, ভেটিভস, ঠিক আছে, এটা তোমাকে কিন্তু ইউজ করতে হবে। যেমন ফুড ফুড প্রিজারভেটিভ নিয়ে অনেক বেশি আলোচনা আছে, এটা আমরা এখন করব। তো এগুলা একটু মাথায় রাখো তাহলেই হবে। তারপর এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো খাদ্য নষ্ট হওয়ার কারণ, ঠিক আছে, খাদ্য নষ্ট হওয়ার কারণ, এটা একটু পড়তে হবে। তার মানে আমরা এখান থেকে তিনটা টপিক মোটামুটি পড়বো, এই মানে যে আমাদের যে খাদ্য নিরাপত্তা থেকে একটা হলো পাঁচটা নির্দেশনা পড়বো, খাদ্য নিরাপত্তা ও রসায়নটা পড়বো, যে খাদ্য নিরাপত্তায় তোমার হলো রসায়নটা কিভাবে কাজ করে সেটা পড়লাম। আরেকটা হলো খাদ্য নষ্ট হওয়ার কারণ, ঠিক আছে। তো আচ্ছা, খাদ্য নষ্ট হওয়ার কারণ আর আরেকটা করতে হবে, খাদ্য সংরক্ষণের পদ্ধতিটাও একটু হালকা পাতলা করে রাখতে হবে, ঠিক আছে। তো খাদ্য নষ্ট হওয়ার কারণে প্রথমে যেটা আসে সেটা হলো তোমার অণুজীবের সংক্রমণ, অণুজীবের অণুজীবের সংক্রমণ, ঠিক আছে, অণুজীবের সংক্রমণ। তারপরে তোমার হতে পারে ওইটা এনজাইমের ক্রিয়া, এনজাইমের ক্রিয়া। 3 নম্বর হতে পারে তোমার রাসায়নিক ক্রিয়া, রাসায়নিক ক্রিয়া। আর 4 নম্বর হতে পারে তোমার হলো খাদ্যের জারণ ক্রিয়া, খাদ্যের জারণ ক্রিয়া। তো এটা একটু পড়ে নিও যে হলো খাদ্য নষ্ট হওয়ার কারণ হলো এগুলা, ঠিক আছে, অণুজীবের সংক্রমণ, এনজাইমের ক্রিয়া, রাসায়নিক ক্রিয়া, খাদ্যের জারণ ক্রিয়া, ঠিক আছে। এখন একটা ব্যাপার, সেটা হলো যে খাদ্য সংরক্ষণের পদ্ধতি একটু পড়ি, ঠিক আছে, খাদ্য সংরক্ষণ আমরা কিভাবে করবো, এটাই আমাদের লাস্ট এটার খাদ্য সংরক্ষণ পদ্ধতি সমূহ, ঠিক আছে। তো খাদ্য সংরক্ষণ পদ্ধতি সময়ের মধ্যে প্রথম যে ব্যাপারটা সেটা হলো শুষ্ককরণ, ঠিক আছে। তুমি ওই যে অনেক সময় ই করো না, যে শুষ্ক করে রাখো না, যেমন মনে করো শুটকি মাছ বা হলো অনেক কিছু আছে না, শুষ্ক একেবারে করে ফেলো, শুষ্ককরণ করতে হবে। বা তোমাকে এমন রাখতে হবে যে বরফে রাখতে হবে অনেক, ঠিক আছে, খাদ্য সংরক্ষণ করছো কিন্তু, ঠিক আছে? হিমায়িতকরণ, যে অনেক বেশি বরফে রাখছো তাহলে মানে খাদ্যটা হলো সংরক্ষণ হয়ে যাচ্ছে। তারপরে তোমার হলো আরেকটা ব্যাপার আছে, যেটা হলো তোমাদের সিলেবাসে, মানে তোমাদের শর্ট সিলেবাসে নাই, পাস্তুরীকরণ, ঠিক আছে, পাস্তুরীকরণ, এটা একটা প্রসেস।
তারপর তোমার কিউরিং পিকলিং আছে। কিউরিং পিকলিং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পাস্তরীকরণ মানে কি ভাইয়া? পাস্তুরিকরণটা কিছুটা এরকম যে ওই যে দুধ আছে না, দুধের হলো মনে করো যে আমি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আর কি তোমার কি করব, তাপমাত্রা একটু বাড়াবো, ঠিক আছে? মনে করো যে এমন হতে পারে যে 60 70 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তোমার হলো আমি তাপ দিচ্ছি, ঠিক আছে? এটার ফলে তোমার হলো এই ব্যাকটেরিয়া গুলা ভেঙে যায়, ব্যাকটেরিয়া গুলো একবারে ডাইরেক্ট নষ্ট হয়ে যায়। দেন তারপর তুমি হঠাৎ করে ওইটাকে ওই 70 ডিগ্রি 80 ডিগ্রিতে করাচ্ছিল না তাপমাত্রাটা, ওইটাকে কমে তুমি হলো আর কি দেখা গেল 5 ডিগ্রি বা হলো 10 20 ডিগ্রিতে তাড়াতাড়ি তুমি ওইটাকে নিয়ে এসছো, ঠিক আছে? তো এটা যদি করো তাহলে তোমার হলো ব্যাকটেরিয়া গুলো আর হলো তোমার ওই রকম বংশবৃদ্ধি করতে পারে না, তাড়াতাড়ি মারা যায়। দেন তারপর তুমি ওই দুধটাকে হঠাৎ করে তুমি আর কি কোনো মোড়কে বা হলো এমন যে হলো কোনো ওই যে কৌটাজাতকরণ করে তুমি ওটা রেখে দিলা। তো এটা করলে এটাকে বলা হয় তোমার হলো পাস্তুরীকরণ, ঠিক আছে? তার মানে তুমি প্রথমে কি করলা যে তাপ দিয়ে তুমি 70 ডিগ্রি 80 ডিগ্রি সেলসিয়াস করে দিলা। দেন যখনই একটু ফুটে গেছে, যখন মরে গেছে, তখন হলো হঠাৎ করে ওটাকে 10 ডিগ্রি 5 ডিগ্রি সেলসিয়াস করে দিছো, ঠিক আছে? মানে দেখা গেল যে একটা ঠান্ডা জায়গায় রেখে দিছো। দেন তারপর যেই করেছো, দেন তারপর ওইটা থেকে তুমি আর কি কৌটাজাতকরণ করে দিছো বা কোনো প্যাকেট দিয়ে ওইটাকে মুড়াই রেখেছো। তো এটাকে বলে পাস্তুরীকরণ নর্মালি, বুঝছো? তো এটা তোমাদের হুম। ছিল, এটা তো আমাদের সময় ছিল, বাট তোমাদের সময় আর নাই, তো এটা পড়ার দরকার নেই এরকম। বাট কিউরিং আর পিকলিং, কিউরিং আর পিকলিং আছে, এটা একটু পড়তে হবে তোমাকে, মানে হালকা। এটা আমি পরে পড়াচ্ছি কিউরিং আর পিকলিং। তারপর তোমার হতে পারে আহ আরেকটা আছে ধূমায়মান পদ্ধতি, ঠিক আছে? ধূমায়মান। তারপরে জেলিকরণ, দাঁড়াও, জেলিকরণ। তারপর হতে পারে কি, তারপরে হলো উচ্চ চাপে সংরক্ষণ, ঠিক আছে? উচ্চ চাপে সংরক্ষণ। তারপর তোমার হলো অ্যান্টি অক্সিডেন্ট ব্যবহার, অ্যান্টি অক্সিডেন্ট ব্যবহার, অ্যান্টি অক্সিডেন্ট ব্যবহার করলে। আর লাস্ট একটা, লাস্ট সেটা হলো প্রিজারভেটিভ ব্যবহার করে, প্রিজারভেটিভ, প্রিজারভেটিভস ব্যবহার করে। তা আমি এখন প্রিজারভেটিভটা পড়াবো, কারণ আমাদের হলো আমাদের মোটামুটি এই যে যেটা দেখাইছি যে খাদ্য নিরাপত্তাটা আমাদের শেষ, এখন আমাদের প্রিজারভেটিভসটা পড়তে হবে, লাস্টে ভিনেগার প্রস্তুতি, ঠিক আছে? একটু তাড়াতাড়ি পড়াবো, তারা হবে না আশা করি। তো এগুলো তো সব মোটামুটি একটু এগুলা মুখস্থর বিষয়, ঠিক আছে? আমি হলো অনেক কিছু দেখা গেল বুঝাবো না, না বুঝাতে পারি, মানে যেটুকু আছে তোমাদের ওইগুলো সব বুঝাই দেবো, বাট এখানে অনেক কিছু ব্যাপার আছে, ঠিক আছে? যেগুলো তোমাদের হলো একটু মানে বই দেখে পড়তে হবে। আবার বই দেখে না পড়ে যদি আমার এগুলা মুখস্থ করো তাহলেই হবে, বেশি প্যারা খাওয়ার দরকার নেই, কারণ তোমার প্রশ্ন মেনলি হবে আহ 2 3 4 অধ্যায় আছে না ওইগুলা থেকে। আর এখান থেকে যেগুলো হবে সেগুলো আমি তোমার আমার স্লাইড করলেই হবে। তো এটা আর কি, তোমার বই খুলতে হবে না, বই খুললে মাথা ঘুরে যাবে। বইটা খুলে 2 পৃষ্ঠা পড়ো, তারপর দেখবা কেমন লাগে। তারপর হলো তোমার এরকম আহ আমরা হলো প্রিজারভেটিভটা নিয়ে এখন পড়বো, ঠিক আছে? প্রিজারভেটিভ, প্রিজারভেটিভস, ঠিক আছে? তো প্রিজারভেটিভ কি, এটা কি মনে আছে কারো লাইফে? কেউ পড়েছো কখনো প্রিজারভেটিভসটা কি? আমি একটু সংজ্ঞাটা লিখে দিই, এই খাদ্য সংজ্ঞাটা তোমার হলো সংরক্ষণ ইসে আসে। করে, খাদ্য সংরক্ষণ। হ্যাঁ দেখো, যে যেসব উপাদান, ভালো করে এটা হলো তোমাদের কিন্তু ক নম্বরে আসবে, তোমার যদি এই অধ্যায়ে কোনো কিছু আসে তাহলে ক নম্বরে সেটা এটা আসবে, প্রিজারভেটিভস কাকে বলে, এই জন্য একটু লিখে দিচ্ছি। যেসব যেসব উপাদান খাদ্যের সাথে তুমি যদি পরিমিত পরিমাণ মিশাও, ঠিক আছে? খাদ্যের সাথে পরিমিত পরিমাণে, খাদ্যের সাথে পরিমিত পরিমাণে মিশিয়ে খাদ্যকে বিভিন্ন অণুজীবের আক্রমণ হতে, অণুজীবের তে রক্ষা করা হয়, করা হয়, তাদেরকে প্রিজারভেটিভ বলে, ঠিক আছে? তার মানে আমরা কি করলাম এখানে, দেখো যে যেসব উপাদান খাদ্যের সাথে পরিমিত পরিমাণে মিশে খাদ্যকে বিভিন্ন অণুজীবের আক্রমণ হতে রক্ষা করা হয় তাদেরকে প্রিজারভেটিভস বলে, ঠিক আছে? তো প্রিজারভেটিভস এর কিছু উদাহরণ আছে, আমরা একটু উদাহরণগুলো একটু পড়বো, ঠিক আছে? তো উদাহরণের ভিতর প্রথমে যে উদাহরণটা আছে সেটা হলো তোমার হলো দুর্বল জৈব অ্যাসিড, ঠিক আছে? জৈব অ্যাসিড যেগুলা, জৈব অ্যাসিড যেগুলা, বাট হলো এগুলা দুর্বল, ঠিক আছে? তো আমরা এখানে একটু দুর্বল, আচ্ছা, দুর্বল জৈব অ্যাসিড এটা লেখো এখানে তাহলে ভালো। দুর্বল জৈব অ্যাসিড,
দুর্বল জৈব অ্যাসিড যেমন এটা কি হতে পারে, আমাদের এটা হতে পারে হলো তোমার সাইট্রিক অ্যাসিড, যেটা লেবুতে থাকে, তাই না? সাইট্রিক অ্যাসিড। তারপর তোমার হতে পারে এটা অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। তারপরে তোমার হলো সর্বিক অ্যাসিড আছে। সর্বিক অ্যাসিড। তো দেখো, আমরা হলো একটু যদি আহ একটু বেশি পড়বা। আচ্ছা আমরা একটু তোমার, আচ্ছা থাকে এতটুকু পড়া, এতটুকু পড়লে হবে, সাইট্রিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড আর সর্বিক অ্যাসিড, ঠিক আছে? একটা মিনিট ওয়েট করো। আচ্ছা, আমরা একটু অ্যাসকর্বিক অ্যাসিডের একটু সংকেতটা লিখে দিই, ঠিক আছে? অ্যাসকর্বিক অ্যাসিডের একটু সংকেতটা লিখে দিই। বাই এনি চান্স যদি কখনো বুয়েটে পরীক্ষা দিতে চাও, হতেই পারে যে বলে এরকম প্রশ্ন দিয়ে দিতে পারে, না পারার চান্স বেশি তোমার। তো দেখো, অ্যাসকর্বিক অ্যাসিডের সংকেতটা প্রথমে আগে একটা আহ 5টা কার্বনের একটা রিং দিবা, ঠিক আছে? 5টা কার্বনের এরকম করে একটা রিং দিলা। দেন তারপর এখানে তুমি একটা ডাবল বন্ড দিবা, ঠিক আছে? ডাবল বন্ড দিলা। দেন এখানে তোমার এদিকে তো একটা কার্বন আছে, এই যে একটা একটা কোণা, এটা কিন্তু স্কেলেটন ফর্মুলা টাইপের, ঠিক আছে? যে স্কেলেটন ফর্মুলা না, মানে তুমি যদি অ্যারোমেটিক যৌগ করো তাহলে তুমি দেখবা যে এখানে একটা, এই যে এক একটা কোণা আছে না, এই কোণাটা একটা কার্বন আছে, ঠিক আছে? সবসময় মাথায় রাখবে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা, এখানে একটা কার্বন, ঠিক আছে? তো এই জায়গাটায় তোমার মনে করো একটা হাইড্রোক্সিল আয়ন আছে, এখানে একটা হাইড্রোক্সিল আয়ন আছে, ঠিক আছে? এখানে তোমার একটা অক্সিজেন আছে। তারপর এই জায়গাটায় তোমার একটা সিএইচ আছে, ঠিক আছে? তাহলে তোমার কয়টা কার্বনের হাত হলো? একটা, দুইটা হলো। এখনো দুইটা কার্বনের হাত বাকি আছে, এখানে একটা, এখানে একটা। এখানে তুমি একটা ওএইচ বসাও, এখানে আরেকটা কার্বন বসাও, CH2। তাহলে কয়টা হলো? তিনটা কার্বন হাত হলো, আরেকটা আছে, আরেকটাতেও হাইড্রোক্সিল আয়ন বসাও। এটা হলো অ্যাসকর্বিক অ্যাসিডের সংকেত। কেউ যদি মনে রাখতে চাও মনে রাখতে পারো, আর যদি না রাখতে চাও কিছু করার নেই, ঠিক আছে? তারপর তোমার হলো এটা দুর্বল ভাই জৈব এটা অ্যাসিড মাথায় উদাহরণ হিসেবে কাজ একদম। করে। হ্যাঁ, আরো সংকেত করাবো এখানে, দেখো তো। এটা দুর্বল জৈব অ্যাসিড হিসেবে এটা ইউজ হয়। আবার তোমার আরেকটা আছে উদাহরণ হিসেবে দুর্বল জৈব অ্যাসিড, আর আরেকটা আছে তোমার জৈব অ্যাসিডের লবণ, ঠিক আছে? জৈব অ্যাসিডের লবণ। তো জৈব অ্যাসিডের লবণ কি হতে পারে? এটা হলো তোমার সোডিয়াম, সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট। তারপরে এটা হতে পারে তোমার পটাশিয়াম সরবেট, পটাশিয়াম সরবেট। তো আপাতত এইগুলো একটু মাথায় রাখো, আমি পরে বিস্তারিত পড়াচ্ছি, ঠিক আছে? উদাহরণ হিসেবে এগুলো দেখো, দুর্বল জৈব অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, এগুলো তোমার খাদ্যে প্রিজারভেটিভ হিসেবে ইউজ হয়। তারপর জৈব অ্যাসিডের লবণ ইউজ করতে পারে, সোডিয়াম বেনজয়েট, পটাশিয়াম সরবেট, তো এগুলোও ইউজ হয়, ঠিক আছে? তো প্রিজারভেটিভের আমরা হলো প্রকারভেদ একটু পড়বো, ঠিক আছে? তো প্রিজারভেটিভের প্রকারভেদ এটা আসে মাঝে মাঝে। প্রিজারভেটিভস, প্রকারভেদ, ঠিক আছে? প্রিজারভেটিভের প্রকারভেদ হিসেবে দুইটা আছে। একটা হলো তোমার প্রাকৃতিক, প্রাকৃতিক, আর একটা হলো তোমার কৃত্রিম, ঠিক আছে? প্রাকৃতিক আর কৃত্রিম। তো দেখো, আমি এখানে তোমাদের মূলত প্রাকৃতিক আর কৃত্রিম দুইটাই পড়াবো, তো একটু ঠান্ডা মাথায় একটু পড়বা, ঠিক আছে? প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ হিসেবে আমরা কি ইউজ করি? আমরা এটা ইউজ করতে পারি লবণ, তারপরে ভিনেগার, তারপর চিনি, তারপর তোমার আরেকটা কি আছে, আর এটা আছে তোমার অ্যালকোহল, অ্যালকোহল। আর কৃত্রিম হিসেবে কোনটা ইউজ করতে পারি? কৃত্রিম হিসেবে আমরা ইউজ করতে পারি মাইক্রো অ্যান্টি মাইক্রোবিয়াল, ঠিক আছে? অ্যান্টি মাইক্রোবিয়াল। তারপর তোমার ইউজ করতে পারি অ্যান্টি অক্সিডেন্ট, অক্সিডেন্ট। আর লাস্টে আমরা ইউজ করতে পারি কিলেটিং এজেন্ট, ঠিক আছে? কিলেটিং এজেন্ট। তো এগুলো সবকিছু নিয়ে আমরা একটু পড়বো, ঠিক আছে? এগুলা নিয়ে আমরা যদি পড়ি তাহলে আমাদের পড়া শেষ। মোটামুটি বলা যায় এটা পড়লেই তোমার পড়া শেষ, ঠিক আছে? লবণ, ভিনেগার, চিনি, অ্যালকোহল, এটা আমরা বিস্তারিত পড়বো। এটা পড়লেই পড়া শেষ মোটামুটি, ধরে নাও। তো আমরা শুরু করি। দেখো যে আমাদের প্রথমে কি আছে বলতো, প্রাকৃতিক, তাই না? প্রাকৃতিক প্রিজারভেটিভ আছে। তো প্রাকৃতিক প্রিজারভেটিভ হিসেবে আমাদের প্রথম যে ব্যাপারটা সেটা হলো তোমার লবণ, ঠিক আছে? তো লবণটা নিয়ে আমাকে পড়তে হবে। তো নর্মালি লবণ আমরা কখন ইউজ করতাম আমরা একটু বলি, ঠিক আছে? মনে করো যে আমাদের যখন আগে ফ্রিজ ছিল না, মানে মনে করো যে 1770, 80 বা হলো
কবে ফ্রিজ আবিষ্কার হয়েছে জানি না মূলত। মনে করো যে 1800 সালের আগে। তো 1800 সালের আগে যাদের ফ্রিজ ছিল না, তো তারা হলো কিভাবে 2-3 দিন খাদ্য মানে সংরক্ষণ করতো? এটার একটা প্রশ্ন ওঠে না, যে আমি একটা মাছ নিয়ে আসলাম বাজার থেকে কিনে, দেখা গেল 2-3 দিন রাখলাম। তো এটা আমি কিভাবে করব? এটা আমি লবণ ইউজ করব, ঠিক আছে? তো লবণটা কিভাবে ইউজ করতে হয়? ফার্স্ট অফ অল যেটা করতে হয়, যে 7 থেকে 8% NaCl, তোমার হলো আছে না, সোডিয়াম ক্লোরাইড। 7 থেকে 8% সোডিয়াম ক্লোরাইডে দ্রবণে তোমাকে ডুবিয়ে রাখতে হবে, ডুবানো হয়, ঠিক আছে? এটা যদি তুমি করো কোন একটা বস্তু, যেমন হলো তুমি মাছ মাংস, তারপরে হলো ফল শাকসবজি আছে না, এগুলা তুমি যদি 7 থেকে 8% NaCl এর 7 থেকে 8% দ্রবণে তুমি যদি মিশিয়ে রাখো, তাহলে তুমি হলো 2-3 দিন মতো চালাতে পারবা, ঠিক আছে? তো এটা তোমার কিন্তু ভালো একটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে, ঠিক আছে? তারপরে তোমার যদি মনে করো যে আমাদের এরকম যে আহ এই যে তোমার লবণ থাকে না, আমাদের যে হলো লোনা পরিবেশে তোমার দেখবা যে লবণ থাকে অনেক, তাই না? আশেপাশে লোনা পরিবেশে। তো লোনা পরিবেশে লবণ থাকার কারণে যেটা হয়, যে তোমার অণুজীব জন্মাতে পারে না ওইখানে, ঠিক আছে? অণুজীব জন্মাতে পারে না, অণুজীব জন্মাতে পারে না, ঠিক আছে? লোনা পরিবেশে অণুজীব জন্মাতে পারে না। তো এখন তুমি যে 7 থেকে 8% NaCl এর দ্রবণে ডুবাইছো, এর ফলে তোমার দেখা গেল যে অনেক কিছু সংরক্ষণ হয়েছে, ঠিক আছে? বাট তোমার যদি এই টাইমটা মানে দেখা গেল যে তুমি এটা 7 থেকে 8% NaCl দ্রবণে ডুবানোর ফলে তোমার 2 থেকে 3 দিন হলো তুমি সংরক্ষণ করতে পারছো। বাট তুমি আরেকটু এক্সটেন্ড করবা টাইমটা, দেখা গেল 4-5-6 দিন পর্যন্ত তুমি হলো যদি সংরক্ষণ করতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে, যে তোমাকে ল্যাকটিক অ্যাসিড NaCl এর সাথে তোমাকে যোগ করতে হবে। ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিডের সাথে তুমি হলো আর কি লবণটা যোগ করবা। তাহলে তোমার যেটা হবে, যে তুমি একটু অধিক টাইম, তোমার হলো আগে যেটুকু তুমি টাইমে সংরক্ষণ করতে পারতা, এখন তোমাকে অধিক টাইমে তুমি আর কি সংরক্ষণ করতে পারবা, ঠিক আছে? অধিক সময় পর্যন্ত সংরক্ষণ করতে পারবা। আর এই যে লবণের মাধ্যমে তুমি কি কি সংরক্ষণ করতে পারবা? লবণের মাধ্যমে তুমি সংরক্ষণ করতে পারবা আহ মাছ, তারপরে হলো আগে হলো ইলিশ ছিল না, ইলিশ টিলিশ হলো বাংলাদেশের মানুষ হলো কিন্তু এই যে লবণের মাধ্যমে আর কি সংরক্ষণ করতো, ঠিক আছে? তো মাছ, তারপরে হলো কাঁচা মাছ, কাঁচা মাংস, সরি, কাঁচা মাংস, তারপর তোমার শাকসবজি, এগুলো তুমি আর কি কিভাবে সংরক্ষণ করবা? লবণের মাধ্যমে। বাট এটা কিন্তু ওই রকম লেভেলেরও কিন্তু প্রিজারভেটিভ হিসেবে ইউজ হয় না এখন, কারণ এখন অনেক অত্যাধুনিক উপায় হয়ে গেছে। বাট আগে কিন্তু হলো নর্মালি যাদের ফ্রিজ ছিল না, বা হলো আহ, যাদের হলো ফ্রিজ যখন আসতোই না, মানে পৃথিবীতে এসেছিল না, তখন আর কি লবণ দিয়ে মানুষ আর কি এটা করতো, ঠিক আছে? তো এটা হলো প্রথম যে প্রাকৃতিক হিসেবে আমরা লবণ, প্রাকৃতিক প্রিজারভেটিভ হিসেবে আমরা লবণটাকে ইউজ করি, ঠিক আছে? এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো ভিনেগার। ভিনেগার হলো সবচেয়ে ভালো একটা জিনিস, ঠিক আছে? ভিনেগার প্রাকৃতিকের মধ্যে সবচেয়ে ভালো হলো ভিনেগার। তো এটা হলো সবচেয়ে বহুল প্রচলিত, বহুল প্রচলিত, সবচেয়ে বেশি ইউজার, বহুল প্রচলিত, আর এটা হলো সবচেয়ে ভালো, ঠিক আছে? এটা একটা ভালো একটা আহ প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। তো ভিনেগার কাকে বলে মনে আছে? ভিনেগার, ভিনেগার অ্যাসিটিক অ্যাসিডের 4 থেকে 10% কে অ্যাসিটিক অ্যাসিড, তাই না? তো অ্যাসিটিক অ্যাসিডকে কি বলা হয়? এটাকে বলা হয় কিন্তু ইথানোয়িক অ্যাসিডও, তাই না? ইথ মানে কি 2টা কার্বন। ইথানোয়িক অ্যাসিডের ভালো করে দেখো যে 4 থেকে 10 না, 6 থেকে 10%। ইথানোয়িক অ্যাসিডের ছয় থেকে হ্যাঁ। দশ ছয় পার্সেন্ট থেকে দশ জলীয় জলীয় দ্রবণকে দ্রবণ। আমরা কি বলি? জলীয় দ্রবণকে আমরা ভিনেগার বলি। এটাও কিন্তু পরীক্ষাতে অনেক বেশি পরিমাণে আসে, ঠিক আছে? তো এটা একটু ভালো করে মাথায় রাখো। CH3COOH এর 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। এখানে একটা কথা বলি, এখান থেকে একটা অবজেক্টিভ আসে, দেখবা যদি 5 থেকে অবজেক্টিভ আসে, এরকম দেবে যে ভিনেগারের এই যে 6 থেকে 10% যে জলীয় দ্রবণ, এটা ভিনেগারের পিএইচ কত হয়? তো পিএইচ নর্মালি হয় 2.35, ঠিক আছে? এটা একটু মাথায় রাখো, এটা অবজেক্টিভ হিসেবে আসতে পারে। পিএইচ কত হয়? 2.35। আমি একটু অন্য কালার লিখি, পিএইচ 2.35, ঠিক আছে? এখন দেখো যে আমাদের যেটা হয়, যে আমাদের যে অণুজীব গুলো আছে, ঠিক আছে, মানে তুমি যদি কোনো খাদ্যতে ভিনেগার তুমি মারো, ঠিক আছে, মনে করো যে আমাদের একটা আপেল আছে, আপেলে তুমি যদি একটা ভিনেগার দাও, তাহলে যেটা হয়, যে আমাদের যে অণুজীব আছে না, যেগুলা অণুজীব, তো অণুজীব যারা আছে তারা হলো মোটামুটি 6.5 থেকে 7.5 পিএইচ যদি থাকে, এরকম যদি পিএইচ থাকে, তাহলে খুব ভালো করে বাঁচতে পারে, খুব ভালো করে বাঁচতে পারে, ঠিক আছে? তার মানে ওরা খুব খুশি হয় যদি তুমি আর কি ওইরকম একটা পরিবেশ, দেখা গেল নিউট্রাল একটা পরিবেশ, পিএইচ এর মান যদি 6.5 থেকে 7.5, মানে খুবই অ্যাসিডও না, হার্ডও না, একেবারে তোমার নিউট্রাল একটা পজিশনে যদি থাকে, তাহলে অণুজীবগুলা হলো মানে খুব সুন্দরভাবে হলো খাবার দাবার খেতে পারে, তোমার মানে সংক্রমণ করতে পারে, ঠিক আছে? বাট যেটা করে এই যে ভিনেগার, যেটা করে যে এই যে পিএইচ 2.35 না, যখনই তুমি কোনো ফল বা এসবে যখন ভিনেগার ইউজ করবা, তখন যেটা হয় যে
ওই যে তোমার ওই খাদ্যটার যে পিএইচটা, ওই পিএইচটা হলো সাড়ে সাড়ে চারের কম হয়ে যায়, সাড়ে চারের কম হয়ে যায়। তো সাড়ে চারের যদি কম হয়ে যায়, তাহলে তুমি এখন একটা জিনিস দেখো যে এই অণুজীব গুলা কি হবে বলো তো? অণুজীব গুলা মারা যাবে না? হ্যাঁ, এই অণুজীব মারা যায়, হ্যাঁ। মারা যায়। এইভাবে এই কৌশলের মাধ্যমে আমরা হলো ভিনেগারটা ইউজ করা হয়, বুঝছো, যাতে হলো সাড়ে ছয় সাড়ে সাতের যে পিএইচটা কমিয়ে সাড়ে চারে নিয়ে আসা হয়। সাড়ে চার কিন্তু ওই রকম লেভেলের কঠিন না, মানে অত ঝামেলা হয় না আমাদের, ঠিক আছে। তো এই যে এই পিএইচটা যদি নিয়ে আসা যায়, তাহলে অণুজীব মারা যায়, ফলে হলো আমাদের খাদ্যটা সংরক্ষণ হয়। আবার তোমার একটা ব্যাপার আছে যে ভিনেগার আছে না, ভিনেগারকে হলো, এটা হলো তোমার একটু সহজলভ্য আছে, মানে তোমার এটা যে এটা এটা একটু সহজলভ্য আছে। তুমি যদি বাজারে গিয়ে বাজারে গিয়ে তুমি যদি সিরকা বলো, তাইলে তোমাকে হলো দিয়ে দেবে। এটার আরেকটা নাম সিরকা, ঠিক আছে, ভিনেগারের। তারপরে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো 4 নম্বর পয়েন্ট, সেটা হলো যে এটা তোমার হলো মৃদু অ্যাসিড। এটা একটা খুবই মৃদু অ্যাসিড। মৃদু বানান কি? আচ্ছা, মৃদু অ্যাসিড, ঠিক আছে। এই মৃদু অ্যাসিডের ফলে যে আমাদের যে আমাদের একটা সমস্যা হতে পারতো যদি আমরা হলো এমন একটা অ্যাসিড মনে করো একটা ফলের ভিতরে আমরা দিয়ে আসি, বা হলো মনে করো যে খাদ্যের ভিতরে আমি একটা অ্যাসিড দিচ্ছি, তো ফলে তো আমাদের অ্যাসিডিটি বাড়ার একটা চান্স থাকে, তাই না? আমাদের যখন পেটের ভিতর যাবে অ্যাসিডিটি বাড়ার চান্স থাকবে। বাট মৃদু অ্যাসিডের ক্ষেত্রে আমাদের কোনো রকম তেমন একটা ইফেক্টই পড়ে না, ঠিক আছে। যখনই আমাদের ইফেক্ট পড়ে না, তখন যেটা হয় যে হলো মৃদু অ্যাসিড, তার মানে আমাদের যেটা হয় যে অ্যাসিডিটিটা হয় না। মৃদু অ্যাসিড যেহেতু, ভিনেগার একটা মৃদু অ্যাসিড, এই জন্য অ্যাসিডিটি হয় না। কারণ কি? কারণ এটা একটা জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড কিন্তু অনেক দুর্বল অ্যাসিড হয়, সবসময় মাথায় রাখবা জৈব অ্যাসিড গুলো অনেক দুর্বল অ্যাসিড। সবচেয়ে ক্ষতিকর অ্যাসিড হলো অজৈব অ্যাসিড গুলা, যেমন সালফিউরিক অ্যাসিড, বা তুমি মনে করো যে পারক্লোরিক অ্যাসিড, এগুলো কিন্তু অনেক মারাত্মক ক্ষতিকর, ঠিক আছে। বাট মৃদু অ্যাসিড যেগুলো যেগুলো মানে জৈব যৌগের অ্যাসিড, সেগুলো আর কি মৃদু অ্যাসিড হয়। যেমন তোমার হলো যে সাইট্রিক অ্যাসিড, যেগুলো তুমি হলো লেবুতে পাও, এগুলো তো তুমি হজম করে ফেলতে পারো, তাই না? তারপরে তোমার টার্টারিক অ্যাসিড তোমার হলো ওই যে তেঁতুলে পাও, ঠিক আছে। এগুলো তো তোমার তেমন একটা ইফেক্ট ফেলে না, বাট একবার সালফিউরিক অ্যাসিড খেলে তারপর বুঝবা। তো দেখো যে হলো 4 আছে, আর 5 নম্বর, 5 নম্বরটা হলো এভাবে দেবো যে ভিনেগারের যে বয়লিং পয়েন্টটা, ঠিক আছে, ভিনেগারের স্ফুটনাঙ্ক পানির তুলনায় বেশি, পানির তুলনায় বেশি হয়। ফলে যে তুমি মনে করো যে একটা ফলকে তুমি, ফল না মানে, মনে করো যে একটা তোমার একটা রান্না করছো, ঠিক আছে, একটা মনে করো যে একটা মুরগির মাংস রান্না করছো, এখানে তুমি ভিনেগার দিছো, যে তুমি হলো ওইটা ফুটতে থাকছে, ঠিক আছে। তো এই যে ভিনেগারের স্ফুটনাঙ্ক যেহেতু পানির থেকে বেশি, তাহলে যেটা হয় যে ফুটলেও এটা উড়ে যায় না, উড়ে যায় না, বুঝতে পারছো? তার মানে এটা কিন্তু থাকে, মানে এক্সিস্ট করে লাস্টে। তার মানে এটা যেটা হয় যে তোমার আর কি ভালোই ব্যাপারটা। আরেকটা কথা যে হলো, আরেকটা কথা লিখে দিই, সেটা হলো তোমার এটা হাইড্রোজেন বন্ড আছে, হাইড্রোজেন বন্ড থাকে, ফলে হলো পানির সাথে মেশে, পানি, হাইড্রোজেন বন্ড থাকে, ফলে পানির সাথে মিশতে পারে, ফলে পানির সাথে মেশে। তো এইগুলো হলো তোমার ভিনেগারের উপকারিতা, যে তোমার অনেক কিছু। তার মানে ভিনেগার একটা অনেক ভালো জিনিস, ঠিক আছে। আমরা হলো ফরমালিন ইউজ করি, ফরমালিনের বদলে আমাদের ভিনেগার ইউজ করা দরকার। বাট আমরা হলো অসাধু ব্যবসায়ীরা হলো আর কি তোমার ফরমালিন ইউজ করে, তো এটা একটা খারাপ জিনিস। তো আমাদের মোটামুটি লবণ হলো, ভিনেগার হলো, আরেকটা আছে সেটা হলো তোমার চিনি, ঠিক আছে? চিনি। তো চিনিকেও কিন্তু প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে। চিনির ক্ষেত্রে যেটা হয় যে তুমি আর কি তুমি যদি কখনো 60% ঘনমাত্রা চিনি ইউজ করো, ঠিক আছে, 60% ঘনমাত্রা চিনি ইউজ করো, ওইটা কিন্তু লবণের মতোই কাজ করে, লবণের মতো কাজ করে, ঠিক আছে, কাজ করে। আবার আরেকটা ব্যাপার আছে যে আচার তৈরিতে এটা ব্যবহার হয়, ঠিক আছে। আচার তৈরিতে তুমি যখন চিনি ইউজ করো না, দেখো না যে হলো আচারে তেমন একটা আচার দিনের পর দিন তুমি হলো রেখে দিতে পারো, কোনো সমস্যা হয় না, তাই না? ওইটা কারণ হয়, কারণ হলো তোমার হলো যখন তুমি চিনি 60%-এর উপরে তুমি আর কি ইউজ করে দাও আচারে, তখন যেটা হয় যে ওটা প্রিজারভেটিভ, মানে প্রাকৃতিক একটা প্রিজারভেটিভ হিসেবে ওইটাকে প্রিজার্ভ করে রাখে, ঠিক আছে। আচার তৈরিতে আর চিনি এটা ইউজ হয়, লবণের মতো কাজ করে নাকি? লবণের মতো কাজ করে। ওই যে তোমার লবণ ছিল না? মানে এটা কিভাবে? হ্যাঁ, বুঝি নাই। এটা মানে 60% ঘনমাত্রা, মানে কিভাবে কি করলে লবণের মতো হবে? সিস্টেমার, আচ্ছা, 60% ঘনমাত্রা চিনি লবণের মতো কাজ করে, বুঝছো কি বললাম? মানে লবণে যে আগে আমরা ও, করলাম না যে লবণ, লবণ হলো তোমার ওই যে প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। তো তুমি যখন কোনো কিছুতে 60% ঘনমাত্রা চিনির একটা আস্তরণ ক্রিয়েট করে দিবা, তখন ওইটা হলো লবণের থেকেও মূলত বেশি ভালো কাজ করে। আচার তো অনেক দিন থাকে না, দেখো না, আচারে আরো অনেক জিনিস আছে যার ফলে হলো আরো বেশি দিন হলো স্থায়িত্ব থাকে। বাট চিনি যেটা, সেটা হলো তোমার হলো
ওই রকম তোমার প্রিজারভেটিভ হিসেবে ইউজ হয়। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি, যেটা হলো একটু লিখে দিই, ঠিক আছে? একটু লিখে দিই। এই যে লবণে যেটা আছে না, এটা আমার একটা জিনিস ভুল হয়ে গেছে এখানে। একটু এই সাইডে একটা কথা লিখে রাখো, এটা যে এই যে লবণ দিয়ে তুমি যে খাদ্য সংরক্ষণ করছো না, লবণ দিয়ে খাদ্য সংরক্ষণের পদ্ধতি, লবণ দিয়ে লবণ দিয়ে খাদ্য সংরক্ষণের পদ্ধতির নাম কিউরিং। এই কথাটা একটু খুবই ইম্পর্টেন্ট কথা, আমি লিখতে ভুলে গেছিলাম, যে লবণ দিয়ে খাদ্য সংরক্ষণের পদ্ধতির নাম হলো কিউরিং। ওই যে কিউরিং পড়েছিলাম না, এটা কিন্তু এটা, ঠিক আছে, মাথায় রেখো। এখন দেখো যে আমাদের চিনিতে 60% ঘনমাত্রা চিনি আর কি লবণের মতো কাজ করে। সেটা হলো আচার তৈরিতে চিনি ইউজ হয়। তো এটা যেটা হয় যে তোমার হলো অণুজীব গুলা এখানে বাসা বাঁধতে পারে না। আমাদের যে অণুজীব গুলো আছে সেগুলো হলো বাসা বাঁধতে পারে না। তো এটা আর কি তোমার বাদ দিবা, ঠিক আছে। তবে এখানে একটা ঝামেলা আছে, চিনি যখন তুমি ইউজ করবা, ঠিক আছে, চিনি যখন ইউজ করবা, চিনিতে মানে চিনির বদলে অনেকে যেটা ইউজ করে স্যাকারিন ইউজ করে, ঠিক আছে। স্যাকারিন, তারপরে তোমার কি বলে এটাকে, সাইক্লোমেট, সাইক্লোমেট, এইগুলা যেগুলা ইউজ করে না, এগুলা কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস একটা জিনিস, ঠিক আছে। এটা তোমাদের ব্যবসায়ীরা যেটা করে যে হলো চিনির বদলে স্যাকারিন দিয়ে খাদ্য সংরক্ষণ করে, ঠিক আছে। এটা একটা মানে প্রক্রিয়াজাত একটা পদ্ধতি স্যাকারিন। তো এইটা যখন করে না চিনির একটা এরকম, যে চিনির মাধ্যমে হলো স্যাকারিন করে, তো ওইটার স্যাকারিন দিয়ে যদি করে তাহলে খাদ্যটা অনেকদিন সংরক্ষণ থাকে, ঠিক আছে, বাট হলো এটা অনেক আমাদের শরীরের জন্য অনেক। হ্যাঁ দেখো, তো স্যাকারিন যেটা, স্যাকারিন কিন্তু তোমার হলো একটা কৃত্রিম, মানে আমাদের যে চিনিটা ইউজ করি, চিনিটার একটা কৃত্রিম রূপ, ঠিক আছে, একটা কৃত্রিম রূপ। তো এটা যেটা করে তোমার, এটা আর কি এরকম বলা হয় যে সুক্রোজের থেকে এটা 500 গুণ বেশি আর কি মিষ্টি, ঠিক আছে। তো এই যে স্যাকারিন, এটা তোমার হলো ওই যে আমাদের যে অনেকে ব্যবসায়ী যারা আছে তারা হলো চিনির বদলে স্যাকারিন ইউজ করে মিষ্টি বানায়, ঠিক আছে। তো এটা হলো স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক, ঠিক আছে। তো স্যাকারিন এর সংকেতটা একটু আমাদের লাগবে, এটা আমরা একটু পড়ে নিই, ঠিক আছে। এটা আমাদের বুয়েটে মনে হয় একবার কোশ্চেন করেছিল, এটা মনে আসছে না ঠিক, দেখাবো পরে, দেখাবো একবারে যখন সংকেতের একটা ক্লাস নেবো তখন আর কি ওইখানে সব দেখাই দেবো। তো দেখো এই যে স্যাকারিন যেটা, এটার একটা সংকেত দেখো। প্রথমে একটা বেঞ্জিনের স্ট্রাকচার রাখবা, ঠিক আছে, সুন্দর মতো একটা বেঞ্জিনের স্ট্রাকচার রাখবা। দেন তারপর যেটা করবা, এখানে একটা, ভালো লাগছে না, এখানে একটা কার্বন দিবা, ঠিক আছে, আর এখানে একটা সালফার দিলাম, আর এখানে কি দিবা, যে কার্বনের তো অনেকগুলো হাত ছিল, এখানে একটা কার্বনের সাথে এখানে একটা নাইট্রোজেন। তো নাইট্রোজেনের কয়টা হাত, একটা দুইটা হাত হয়ে গেছে, আরেকটা হাত ফিল আপ করো হাইড্রোজেনের মাধ্যমে, ঠিক আছে। সালফারে তো 6টা হাত, তো তোমার হাত ফিল আপ হয়েছে দুইটা, তাই না? তো এখন কি করব, এখানে দুইটা অক্সিজেন দিলাম, তার মানে দুইটা, 4টা হাত হয়ে গেল, আর এখানে দুইটা, এখানে আরেকটা, দুইটা হাত দিয়ে একটা অক্সিজেন দিলাম, ঠিক আছে। আর সি এর ক্ষেত্রে দেখো দুইটা হাত আছে, আরেকটা তোমার হলো আর দুইটা হাত এখনো ফাঁকা। তো সেই ক্ষেত্রে তুমি বুঝতে পারছো কি হবে, এখানে আরেকটা অক্সিজেন দিয়ে দিলাম। তো এটা হলো তোমার স্যাকারিনের সংকেত। বুঝছো? খুব সহজ এই সংকেত গুলা, তো এগুলো একটু ভালো করে পড়ো, ঠিক আছে। তো এগুলা আরেকবার নর্মালি রিভিশন দেন যেটা না। হয়। হ্যাঁ, হ্যাঁ। আরেকবার একটু দেখাই দেন ভাই, আমি হলো লেট লেট করে ঢুকেছি ভাই। আরেকবার দেখাই দেন আচ্ছা, একটু। দেখো যে এখানে যেটা করেছে, যে এখানে প্রথমে আমি একটা বেনজিন আঁকাইছিলাম, ঠিক আছে। বেনজিন রিং তো চেনো, তাই না? তো বেনজিন রিং এর এই কার্বনে দেখো যে এখানে দুইটা হাতের সাথেও, এখানে তিনটা হাতের সাথেও আর কি জুড়ে আছে, কারণ এখানে একটা রিং স্ট্রাকচারটা আসলে এরকম করে করা, ঠিক আছে। এটা পরে পড়বো যখন জৈব যৌগ করাবো। তো এটা হলো মনে করি রেজোনেন্স হচ্ছে এখানে, মানে গোল গোল করে ঘুরছে। তো যাই হোক, তো এখানে দেখো যে এটা, যে এখানে তোমার একটা কার্বন আছে, সরি এখানে একটা সালফার আছে, আর এখানে একটা কার্বন আছে, ঠিক আছে। তো এই সালফার আর এই কার্বন একটা নাইট্রোজেনের সাথে যুক্ত আছে। তো এইটা দেখো নাইট্রোজেনের কিন্তু তিনটা হাত থাকে, একটা দুইটা আর একটা হাত, এখানে হাইড্রোজেন তিনটা হাত ফিল আপ হয়ে গেছে। সালফারে কিন্তু 6 যোজনী, সালফার হলো 6টা হাত নিয়ে থাকে। তো এখানে একটা হাত, এখানে একটা হাত, দুইটা হাত, বাকি থাকলো 4টা হাত, 4টা হাত আমি একটু বসাই, ঠিক আছে। আর প্রত্যেকটা একটা করে অক্সিজেন দিয়ে দিছে। কার্বনের দেখো, কার্বনের ব্যাপারে দেখো যে এখানে একটা হাত আছে, এখানে একটা হাত, কার্বনে কিন্তু 4টা হাত থাকে, এখানে দুইটা হাত আছে, তার মানে এখানে আরেকটা, দুইটা হাত দিয়ে একটা অক্সিজেন বসাই দিচ্ছে। এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় স্যাকারিন, ঠিক আছে। এটা একটা কৃত্রিম, কৃত্রিম একটা কি বলে এটাকে, কৃত্রিম একটা আহ চিনির একটা কৃত্রিম রূপ, ঠিক আছে। মানে কৃত্রিম রূপ চিনির না, মানে তোমার হলো কৃত্রিম মিষ্টিতে বানানো হয়, ঠিক আছে। কৃত্রিম মিষ্টি বানানোর জন্য স্যাকারিন ইউজ হয়, এক কথায়। তো আমাদের চিনি নিয়ে পড়া শেষ, আমরা হলো ভিনেগার নিয়ে পড়া শেষ, তারপর লবণ পড়া শেষ, আর একটা লাস্ট বাকি আছে, সেটা হলো অ্যালকোহল, ঠিক আছে। প্রাকৃতিক প্রিজারভেটিভের লাস্ট পড়া অ্যালকোহল। তো দেখো অ্যালকোহলটা কি, অ্যালকোহল যেটা সেটা হলো তোমার
এটা একটা শক্তিশালী প্রিজারভেটিভ। শক্তিশালী প্রিজারভেটিভ, প্রিজারভেটিভ। শক্তিশালী প্রিজারভেটিভ বলতে যে এখানে কোনো রকম অণুজীব আসতে দেয় না এরা, ঠিক আছে? তো এই যে তোমার হলো অ্যালকোহল, অ্যালকোহল হিসেবে আমরা ইউজ করি যেটা, সেটা হলো তোমার ইথাইল অ্যালকোহল, ঠিক আছে? তাই ইথাইল অ্যালকোহল। তো আমরা ইথাইল অ্যালকোহল হিসেবে হলো নর্মালি হলো প্রিজারভেটিভ হিসেবে ইউজ করি। তো এই যে ইথাইল অ্যালকোহল যেটা, সেটা হলো যেটা করে যে সব ধরনের অণুজীব ধ্বংস করে, সব ধরনের অণুজীব ধ্বংস করে, ঠিক আছে? সব ধরনের অণুজীব ধ্বংস করে। আর আরেকটা কথা যে অ্যালকোহল যেটা, সেটা কিন্তু পানিতে অতি দ্রবণীয়। ইথাইল অ্যালকোহল যেটা আমরা ইউজ করবো সেটা পানিতে অতি দ্রবণীয়। ফলে তোমার হলো খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যেতে পারে, ঠিক আছে? মানে পানির সাথে বা এগুলোর সাথে মিক্সড হয়ে যেতে পারে। তো এটার ফলে যেটা হয় যে তুমি আর কি ভালো করে এটা প্রিজারভেটিভ হিসেবে ইউজ করতে পারবা। যদি পানির সাথে মিক্স না হতো না, তখন অনেক ঝামেলা হতো, ঠিক আছে? আরেকটা ব্যাপার আছে, আমরা হলো অনেক সময় তোমার কি বলে মিথানল ইউজ করি, ঠিক আছে? মিথানলের সংকেতটা কি? CH3COH, ঠিক আছে? মিথানল। এই যে মিথানল যেটা আমরা ইউজ করি অনেক সময়, মানে আমরা তো বলছি যে অ্যালকোহল হিসেবে প্রিজারভেটিভ হিসেবে ইউজ করতাম, তাই না? বাট অ্যালকোহলে আমরা মিথানল হিসেবে ইউজ করি। অনেকে যে হলো ইথাইল অ্যালকোহলের বদলে তুমি আর কি মিথানল দিছো। তো এই যে মিথানল যেটা, সেটা কিন্তু অনেক খারাপ একটা জিনিস। এটা অনেক বিষাক্ত। এটা আমরা ইউজ করব না, ঠিক আছে? আমরা ভালো মানুষ, আমরা হলো মিথানল ইউজ করবো না, এটাতে অনেক বেশি ঝামেলা হয়, ঠিক আছে? বাট পরে যখন দেখবা যে ফরমালিনে তোমার মিথানল ইউজ হয়, আমি একটু পরে বলছি। আপাতত এখানে থাকো যে আমরা অ্যালকোহল হিসেবে ইথাইল অ্যালকোহল ইউজ করব, যেটা হলো তোমার সব ধরনের অণুজীব ধ্বংস করে। আর পানিতে অতি দ্রবণীয়, ফলে হলো যে কোনো খাদ্যের সাথে সুন্দরভাবে মিক্সড হয়ে যেতে পারে, ঠিক আছে? আর CH3OH মিথানল যেটা আছে সেটা বিষাক্ত, ওইটা আমরা ইউজ করবো না। So, তো আমাদের প্রাকৃতিক প্রিজারভেটিভ হয়ে গেছে, এখন আমরা কৃত্রিম প্রিজারভেটিভটা একটু করি। এটা হলো একটু সবচেয়ে কঠিন পড়া হিসাব মতে, মানে এই ক্লাসের প্রিজারভেটিভস। দেখি কার কাছে সহজ লাগে, ঠিক আছে? কৃত্রিম প্রিজারভেটিভস। তো এখানে দেখো, প্রথমে আমাদের যেটা ছিল সেটা হলো দেখো প্রথমে আমাদের যেটা ছিল অ্যান্টি মাইক্রোবিয়াল। অ্যান্টি মাইক্রোবিয়াল, ঠিক আছে? অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট বলা হয় নর্মালি, অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট। তো এটা যেটা করে, এটা তোমার হলো এই প্রিজারভেটিভটা, তুমি যদি, এটা তো কৃত্রিম প্রিজারভেটিভ, তার মানে এটা তুমি বানাতে পারবা, তাই না? তো এটা যেটা করে তোমার হলো ব্যাকটেরিয়া, এটা একটু এভাবে লিখি যে ব্যাকটেরিয়া, তারপরে ইস্ট, ব্যাকটেরিয়া ইস্ট, তারপর হলো তোমার আরেকটা কি আছে, মোল্ড। ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড, ঠিক আছে? এগুলো আর কি তোমার বৃদ্ধি প্রতিহত করে, বৃদ্ধি প্রতিহত করে। তুমি যদি এই প্রিজারভেটিভটা তুমি একটা খাদ্যতে দাও, তাহলে তোমার যেটা হবে, তুমি আর কি এই যে ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড বৃদ্ধি প্রতিহত করে দেবে, ঠিক আছে? তারপরে ভাইয়া তোমার হলো, মোল্ড কি? তোমার একটু এটা হলো ফাঙ্গাস টাইপের, ফাঙ্গাস আছে না পাউরুটির? হ্যাঁ, ওইটা হলো হ্যাঁ। মেবি মোল্ড, হ্যাঁ, ঠিক আছে? এটা একটু ভালো করে বলতে, ছাঁচ, পাউরুটির যে ওই যে অনেকদিন পাউরুটি রেখে দিলে একটা সবুজ নীল টাইপের একটা ফাঙ্গাস জন্ম হয় না, ওইটা হলো তোমার মোল্ড। দেখো এই যে তোমার ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড বৃদ্ধি প্রতিহত করে। তারপর যেটা আছে সেটা হলো তোমার, এটার একটা ব্যবহার আছে, এই ব্যবহারটা আমাদের, আচ্ছা, তার আগে একটা মাথায় রাখো যে সোডিয়াম, আচ্ছা এভাবে লেখো যে সোডিয়াম বেনজয়েট, ঠিক আছে? সোডিয়াম বেনজয়েট অথবা পটাশিয়াম বেনজয়েট, পটাশিয়াম বেনজয়েট, অথবা যেটা লেখো যে হলো সোডিয়াম বেনজয়েট, অথবা তুমি এখানে সোডিয়াম সরবেটও ইউজ করতে পারো। তারপরে পটাশিয়াম বেনজয়েট অথবা তুমি হলো সরবেট ইউজ করতে পারো, ঠিক আছে? তো এটা আর কি তুমি যদি ইউজ করো, অথবা তুমি যদি নাইট্রেট ইউজ করো, ঠিক আছে? তখন আর কি তোমার অ্যান্টি মাইক্রোবিয়াল তুমি পাবা, ঠিক আছে? মানে এইগুলা যদি তুমি একটা কোনো কিছুতে ইউজ করো, যে সোডিয়াম বেনজয়েট ইউজ করছো বা পটাশিয়াম বেনজয়েট, এগুলো সব হলো অ্যান্টি মাইক্রোবিয়ালের উদাহরণ, ঠিক আছে? তো এটা একটু ভালো করে পড়ে রাখো। এটাই আসবে, যদি আসে তাহলে তোমার সোডিয়াম বেনজয়েট, নাহলে হলো পটাশিয়াম বেনজয়েট, বা তুমি সরবেট ইউজ করতে পারো বেনজয়েটের জায়গায়। আর সোডিয়াম সরবেট অথবা পটাশিয়াম সরবেট, এটা আর কি তোমার হলো অ্যান্টি মাইক্রোবিয়াল হিসেবে কাজ করবে, ঠিক আছে? তারপরে যেটা পয়েন্ট সেটা হলো তোমার, এটা যেটা করে তোমার, এই যে সোডিয়াম বেনজয়েট যেটা আমরা ইউজ করেছিলাম না, সোডিয়াম বেনজয়েট,
বেনজয়েড। এটা আসলে তোমার শুষ্ক খাবার গুলাকে নর্মালি, শুষ্ক না সরি, এগুলা সোডিয়াম বেনজয়েড যেটা, সেটা তোমার ময়দা, ঘি, তারপরে জুস, এই টাইপের খাদ্যগুলাকে প্রিজারভেটিভ করে, এগুলাকে প্রিজারভেটিভ করে, ঠিক আছে? প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা হয় এটাকে, ঠিক আছে? আর এই যে তুমি যে হলো সরবেট যেটা ইউজ করেছিলা না, সরবেট, সোডিয়াম সরবেট বা হলো পটাশিয়াম সরবেট, এটা পটাশিয়াম সলভেট, তুমি যদি বেনজোয়েট ইউজ করো তাহলে তুমি ময়দা, ঘি, জুস এগুলো হলো প্রিজারভেটিভ হিসেবে ইউজ করতে পারবা, মানে ব্যবহার করতে পারবা এগুলো সংরক্ষণের জন্য। আর তুমি যদি সোডিয়াম অথবা পটাশিয়াম সলভেট ইউজ করো, তখন যেটা হবে যে তুমি যেগুলো হলো ড্রাই ফুড যেমন তোমার হলো বিস্কুট, ঠিক আছে? বিস্কুট, তারপরে তোমার হলো জ্যাম, ঠিক আছে? এগুলা যেগুলো আছে, তারপর তোমার হলো বেভারেজ আছে অনেক কিছু, ওইগুলো আর কি প্রিজারভেটিভ হিসেবে ইউজ করতে পারবা। তার মানে মেন কাহিনী হলো তুমি যদি সোডিয়াম আর পটাশিয়াম বেনজোয়েট ইউজ করো তাহলে তুমি ময়দা, ঘি, জুস টাইপের প্রিজারভেটিভ হিসেবে ইউজ করতে পারবা, মানে এটাকে সংরক্ষণ করতে পারবা। আর সোডিয়াম বা পটাশিয়াম সরবেট যদি ইউজ করো, সরবেট জিনিসটা, তাহলে তুমি বিস্কুট, জ্যাম বা ড্রাই ফ্রুট যেগুলো, সেগুলো তুমি আর কি প্রিজারভেটিভ হিসেবে ইউজ করতে পারবে, ঠিক আছে? তো এখন যেটা নিয়ে আরেকটু পড়া আছে অ্যান্টি মাইক্রোবিয়াল নিয়ে, সেটা হলো যে এটার একটা ব্যাপার আছে, সেটা হলো এটা এটার পিএইচ, মনে করো যে তোমার, দাঁড়াও, আচ্ছা থাক, এটা দরকার নেই, এটা দরকার নেই আপাতত। এটা যেটা ইউজ, একটা জিনিস কি করো যে আমাদের এই যে অ্যান্টি মাইক্রোবিয়াল, এখানে লিখে দিচ্ছি অত বিশাল জ্বালা। এখানে দেখো যে অ্যান্টি মাইক্রোবিয়াল যেটা আছে, সেটা তোমার বেশি পরিমাণে ইউজ করা যাবে না, ঠিক আছে? সেটা আমাদের ইউজ করতে হবে 0.1%-এর মতো মতো ব্যবহার করবো, ব্যবহার করবো। এর বেশি আমাদের এটা ইউজ করা যাবে না, ঠিক আছে? তারপরে আরো অনেক ব্যাপার আছে, যেমন তোমার সরবিক অ্যাসিড বা হলো ভিটামিন সি এর জন্য, মানে তোমার যদি কখনো এই যে বেনজোয়িক যে অ্যাসিডটা আছে, বেনজোয়িক অ্যাসিড যেমন তোমার হলো এই যে আমি সোডিয়াম বেনজয়েট বললাম না, এটা সংকেতটা হলো এরকম যে C6H5COONA, ঠিক আছে? এটা তোমার হলো সোডিয়াম বেনজয়েটের সংকেত। এটা যদি তুমি ভিটামিন সি এর সাথে মিশাও, ঠিক আছে, বা ভিটামিন সি বা অন্য কিছুর সাথে মিশাও, তখন যেটা হয় যে এটা তোমার বেনজিন ক্রিয়েট করে, বেনজিন রিং ক্রিয়েট করে, যেটা এটা যেটা হয় যে তোমার হলো এটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর, ক্ষতিকর, ঠিক আছে? তো এটা একটু ভালো করে মাথায় রেখো, তাহলে হবে যে তুমি যদি অ্যান্টি মাইক্রোবিয়াল, যেমন তোমার হলো এই যে সোডিয়াম বেনজয়েট তুমি হলো ভিটামিন সি এর সাথে মিশাও, তখন ওইটা আর কি তোমার বেনজিন ক্রিয়েট করে, যেটা হলো আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তারপরে আরো অনেক কিছু ব্যাপার আছে, যদি তুমি হলো সোডিয়াম বেনজয়েট না ইউজ করে তুমি যদি সোডিয়াম পটাশিয়াম ইউজ করো, তাহলে তোমার এটা যদি শিশু খাদ্যতে তুমি যদি ইউজ করো, তাহলে যেটা হয় যে এটা আর কি অনেক বেশি ক্ষতিকর হয়। WHO কর্তৃক এটা হলো তোমার নিষেধ করেছে যে তুমি আর কি সোডিয়াম, সরি, পটাশিয়াম বেনজয়েটটা তুমি আর কি শিশু খাদ্যে ইউজ করবে না, ঠিক আছে? তো এরকম অনেক কিছু আছে, এগুলা জাস্ট পড়লে পড়তে পারো, অনেকে বই খুলেও পড়ো। আর যদি এত কিছু মাথায় রাখার দরকার নেই, জাস্ট এইটুকু যেটা পড়েছে এটাই আর কি মাথায় রেখো, ঠিক আছে? তারপরে অ্যান্টি মাইক্রোবিয়াল হয়েছে, আমাদের এবার পড়তে হবে অ্যান্টি অক্সিডেন্ট, ঠিক আছে? অ্যান্টি, 0.1% হলো কিসের? বুঝি নাকি? 0.1% মতো ব্যবহার করবো, এটা কি কোনটা? অ্যান্টি সোডিয়াম মাইক্রোবিয়াল বেনজয়েড এজেন্ট যেগুলা, তারপর অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট যেগুলো আছে, যেমন হলো এই যে সোডিয়াম বেনজয়েট এগুলো আছে না, সলভেট বা নাইট্রেট, এগুলা এগুলা তোমার 0.1%-এর বেশি ব্যবহার করা যাবে না। প্রিজারভেটিভ হিসেবে 0.1% ইউজ করবো। অনেকে আছে দেখা গেল যে 2% বা দেখা গেল 0.5% এরকম ইউজ করছে, এতগুলা ইউজ করা যাবে না, এগুলো কিন্তু ক্ষতিকারক, এগুলো থেকে বেঞ্জিন ক্রিয়েট করে। কারণ C6H5COONA আছে না, এটা কিন্তু একটা বেঞ্জিনের স্ট্রাকচার। তো এটা যেটা করে তোমার হলো এই বেঞ্জিন রিং প্রডিউস করে, যেটা তোমার হলো পরবর্তীতে খাদ্যে অনেক ঝামেলা করে দিতে পারে, বা তোমার শরীরে যখন যাবে তখন ঝামেলা করবে, বুঝছো? এখন দেখো অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি অক্সিডেন্ট তো অ্যান্টি অক্সিডেন্ট কোনগুলো, এটা তোমরা হলো বায়োলজিতে পড়েছো মেবে, তাই না? অ্যান্টি অক্সিডেন্ট কারা পড়েছো? এখনো পড়া হয়নি ভাই। আচ্ছা, আমরা আপাতত, দাঁড়াও একটু, হ্যাঁ দেখো, আমরা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে আমরা দুই ধরনের অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায়, ঠিক আছে? একটা হলো প্রাকৃতিক, প্রাকৃতিক। আমি তোমাদেরকে একটু অ্যান্টি অক্সিডেন্টের একটু সংজ্ঞাটা একটু বলে দিই, ঠিক আছে? যে সকল রাসায়নিক পদার্থ, চর্বি বা লিপিড অণুর জারণ বিজারণে অংশগ্রহণকারী অক্সিজেন অণু ও এদের মুক্ত মূলককে শোষণ করে চেন বিক্রিয়াকে রোধ করতে পারে, তাদেরকে হলো তোমার অ্যান্টি অক্সিডেন্ট বলে। তার মানে তোমার যে হলো চর্বি বা লিপিডের যে জারণ বিজারণের যে অক্সিজেন গুলো থাকে, ঠিক আছে,
ওইগুলা যে চেইন বিক্রিয়া করে, ওই চেইন বিক্রিয়াটাকে রোধ করে হলো অ্যান্টিঅক্সিডেন্ট। ঠিক আছে? তো এটা যেটা করে যে তোমার হলো এই যে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আমরা ভাই একটু প্রাকৃতিক লিখে দেন, অ্যান্টিঅক্সিডেন্ট পাই। হ্যাঁ, বুঝি নাই। একটু লিখে দেন ভাই। লিখে দেবো? আচ্ছা, দেখো, জি ভাই, তাহলে একটু ভালো হয়। এভাবে লেখো যে যে সকল, বই পড়বো না ভাই, খালি আপনার স্লাইড পড়বো। আচ্ছা ঠিক আছে, সংজ্ঞাটা থাকলে যে ভালো সকল হবে। রাসায়নিক পদার্থ চর্বি বা লিপিড, ঠিক আছে, চর্বি বা লিপিড অণু জারণ বিজারণে অংশকারী আহ অক্সিজেন অণু, ঠিক আছে, অংশগ্রহণকারী অক্সিজেন অণু ও এদের তুমুলকে। তো দেখো আমি সংজ্ঞাটা একটু পড়ে দিই। যে সকল রাসায়নিক পদার্থ চর্বি বা লিপিড অণুর জারণ বিজারণে অংশগ্রহণকারী অক্সিজেন অণু ও এদের মুক্ত মূলককে শোষণ করে চেইন বিক্রিয়াকে রোধ করতে পারে, তাদেরকে আমরা বলি অ্যান্টিঅক্সিডেন্ট। ঠিক আছে? তো যে সকল রাসায়নিক পদার্থ চর্বি বা লিপিড অণু, মানে এটা একটা কিন্তু রাসায়নিক পদার্থ যেটা চর্বি বা লিপিড অণুর জারণ বিজারণে অংশগ্রহণকারী অক্সিজেন অণু আর তাদের যে মুক্ত মূলক আছে ওগুলোকে শোষণ করে যারা চেইন বিক্রিয়াটা যেটা হয় সেটাকে রোধ করতে পারে, তাদেরকে আমরা হলো অ্যান্টিঅক্সিডেন্ট বলি। ঠিক আছে? তো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আমরা দুইটা অ্যান্টিঅক্সিডেন্ট পাই, একটা হলো তোমার প্রাকৃতিক আর আরেকটা হলো তোমার কৃত্রিম। ঠিক আছে? প্রাকৃতিক আর কৃত্রিম। তো প্রাকৃতিকের মধ্যে কি হতে পারে? প্রাকৃতিকের মধ্যে এটা হতে পারে তোমার হলো তোমরা জানো সবাই, সেটা হলো ভিটামিন সি, তারপরে তোমার ই, যেমন ওই যে আমাদের মুখে ঘা হয় দেখো না, এগুলা এগুলা থেকে তোমাদের ভিটামিন সি রোধ করে ই। তারপরে তোমার আরেকটা কি আছে জানো? ভিটামিন সি ই, এটা পড়ো তো। তারপর তোমার হলো কৃত্রিম হিসেবে আছে তোমার সালফাইড, সালফাইড, তারপরে সালফাইড, তারপরে বিএইচ টি, ঠিক আছে, আর টিবিএইচ, তো এগুলা আমাদের অনেক কিছু আছে। ঠিক আছে? এগুলা জাস্ট একটু পড়ে রাখো, তাইলে হবে যে কৃত্রিম উপাদান, অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান হিসেবে আমরা কোনগুলা ইউজ করি: সালফাইড, বিএইচএ, বিএইচএসটি, টিবিএইচকিউ। ঠিক আছে? তো এগুলো একটু মাথায় রাখো। তো বিএইচএ, এটা যদি আমি বলি, বিএইচএ হলো তোমার বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল। ঠিক আছে? তো এরকম অনেক কিছু নাম আছে। তারপরে এটা তোমার হলো আছে বিউটাইলেটেড হাইড্রোক্সি টোলুইন, টিতে টোলুইন, আর এটা তোমার অ্যানাসল। ঠিক আছে? তো এগুলা আমার অনেক আছে, তো তুমি জাস্ট একটু দেখলে যেন অবজেক্টিভ মারতে পারো এরকম একটু পড়ে যেও। ঠিক আছে? তো এখন যেটা করছে যে হলো আমাদের যে অ্যান্টি অক্সিডেন্ট আছে তাদের কাজটা কি? ঠিক আছে? অ্যান্টি অক্সিডেন্ট যারা, তাদের হলো কাজটা আমি একটু এখানে লিখে দিই। কাজ যেটা, সেটা হলো তোমার হলো জারণে বাধা দেয়। ঠিক আছে? এটা তো একটা প্রিজারভেটিভ, তাই না? অ্যান্টি অক্সিডেন্ট একটা কৃত্রিম প্রিজারভেটিভ, যেটা হলো তোমার কি করে, জারণে বাধা দেয়। আমাদের যে খাদ্য আছে, যে ব্যাকটেরিয়া, ওইগুলো হলো যে জারণ করে, ওই জারণে বাধা দেয়। তারপরে হলো কালো দাগ, ঠিক আছে, কোনো কিছুতে মনে করো যে ত্বকে বা কোনো জায়গায় হলো কালো দাগ সৃষ্টি হচ্ছে। ঠিক আছে? তো কালো দাগ সৃষ্টি রোধ করে, সৃষ্টি রোধ করে। না, ভিটামিন সি খেতে বলে, বেশি বেশি সাইট্রিক অ্যাসিড খেতে বলে। তো কালো দাগ সৃষ্টিতে রোধ করে। আবার তোমার হলো আরেকটা আছে যে হলো ব্যাকটেরিয়া প্রতিরোধ করে, ব্যাকটেরিয়া প্রতিরোধ করে। তো এগুলো একটু মাথায় রাখো, তাইলেই হবে। এখন দেখো যে হলো আমাদের একটু একটা জিনিস পড়তে হবে, যেটা হলো আমি কোশ্চেনে লিখে রেখেছি। ওইটা আমি এখন এখানে তাহলে পড়াচ্ছি না, কোশ্চেনে গিয়ে একবার ডাইরেক্ট পড়াবো। ঠিক আছে? আমাদের লাস্ট যে পড়াটা সেটা হলো তোমার কিলেটিং। ঠিক আছে? কিলেটিং এজেন্ট। তো কিলেটিং এজেন্টে যেটা হয়, যে দেখো যে কিলেটিং এজেন্ট যেটা, সেটা তোমার খাদ্যে উপস্থিত, ধরো একটা মিনিট। হ্যাঁ, দেখো, কিলেটিং এজেন্ট যেগুলা, সেগুলা কি করে, যে খাদ্যে যেগুলো উপস্থিত থাকে, খাদ্যে যে ধাতুর আয়ন গুলা উপস্থিত থাকে,
খাদ্যে উপস্থিত ধাতুর আয়ন। খাদ্যে উপস্থিত ধাতুর আয়ন কি থাকতে পারে? দাঁড়াও, খাদ্যে উপস্থিত ধাতুর আয়ন যেমন কি হতে পারে? যেমন হতে পারে তোমার Fe2+, তারপরে তোমার Fe3+, তারপর তোমার নিকেল 2+, কপার 2+, ম্যাঙ্গানিজ 2+। তো এগুলা যেগুলো আছে খাদ্যে তোমার থাকতে পারে, এগুলা যেগুলা করে যে এগুলার এগুলার তেল চর্বি জারণে, ঠিক আছে, তেল বা চর্বির, আচ্ছা দেখো, তেল বা চর্বি জারণে প্রভাবক হিসেবে কাজ করে, প্রভাবক হিসেবে কাজ করে। তাহলে কি হলো? এটা হলো কিলেটিং এজেন্ট, যেগুলা সেগুলো হলো তোমার তোমার খাদ্যে উপস্থিত যে ধাতুর আয়ন গুলো আছে, ঠিক আছে, এই যে উপাদানগুলো আছে সেগুলো হলো তোমার তেল চর্বি জারণে প্রভাবক হিসেবে কাজ করে, ঠিক আছে। ফলে যেটা হয়, তুমি যখন এটাকে তেল চর্বির প্রভাবক হিসেবে কাজ করো, তখন যেটা হয় খাদ্যটা নষ্ট হয়, ঠিক আছে। তো এটা একটু মাথায় রাখো যে যেটার ফলে যে খাদ্য নষ্ট হয়, খাদ্য নষ্ট হয়। তো এই যে কিলেটিং এজেন্ট, এই যে যে ধাতুর আয়ন গুলো আছে, এগুলা তোমার কিন্তু যখন তেল বা চর্বির সাথে মেশে তখন এটা প্রভাবক হিসেবে কাজ করে। তো এই যে কিলেটিং এজেন্ট, এগুলা যেমন হতে পারে কিলেটিং এজেন্ট তোমার, আচ্ছা এটার উদাহরণটা পরে দিচ্ছি, তার আগে একটা কথা এখানে একটু লিখে রাখবো, 1 মিনিট। হ্যাঁ, দেখো কিলেটিং এজেন্ট, আচ্ছা আমি কি তোমাদের যখন মৌলের পর্যায়বৃত্ত অধ্যায় করাইছিলাম তখন একটা কিলেটিং এজেন্ট পড়াইছিলাম না? যে ওই যে কাঁকড়ার মতো যৌগ, এরকম কাঁকড়ার মতো যৌগ ছিল, মনে আছে? হ্যাঁ। তো এই যে কাঁকড়ার মতো যে যৌগ একটা এরকম করে পড়াইছিলাম না, কাঁকড়ার মতো যৌগ, ওই কাঁকড়ার মতো যৌগে ওইগুলাকে বলে কিলেটিং। এই যে কিলেটিং এজেন্টে যেটা থাকে যে হলো, এখানে তোমার সন্নিবেশ বন্ধন থাকে, ঠিক আছে। তো এই যে তোমার এই যে কাঁকড়ার মতো যৌগ যখন গঠন করে তখন এটা সন্নিবেশ বন্ধন গঠন করে, ঠিক আছে। এটা আর কি কি করে? সন্নিবেশ বন্ধন গঠন করে। ফলে যেটা হয় যে সন্নিবেশ বন্ধন যখন গঠন করে তখন হলো তোমার আহ যে তোমার এই যে ব্যাকটেরিয়া আছে না, ব্যাকটেরিয়া বা ওই যে অনেক কিছু অণুজীব আছে যেগুলা, এগুলার ক্রিয়া বিনষ্ট করে, ঠিক আছে। ব্যাকটেরিয়ার ক্রিয়ার ক্রিয়া বিনষ্ট করে। যেমন এগুলো আমরা কি হিসেবে, আমরা যেমন এটার উদাহরণ কি হতে পারে? আমি ওইখানে তখন উদাহরণ দিছিলাম তোমাদেরকে যে এডটা, ইডিটিএ, এরকম পড়েছিলাম না? হ্যাঁ। তারপরে ইএন, তারপর তোমার এটা হতে পারে তোমার ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। তো এগুলা যেগুলা, এগুলা সবই তোমার হলো কিলেটিং এজেন্ট। তো এই এজেন্ট গুলা যেটা করে যে তোমার এদের সন্নিবেশ বন্ধন থাকে, এই সন্নিবেশ বন্ধন গুলা যে ব্যাকটেরিয়া বা এগুলা আছে, এগুলাকে তোমার হলো এক কথায় ক্রিয়া বিনষ্ট করে, ঠিক আছে। যখনই তোমার ক্রিয়া বিনষ্ট করে তখন তোমার যেটা হয় যে তোমার ব্যাকটেরিয়া হতে পারে, তারপরে তোমার হতে পারে, এনজাইম হতে পারে, ঠিক আছে, এগুলার ক্রিয়া নষ্ট করে। তুমি এখানে এনজাইমের ক্রিয়া বিনষ্ট করে এভাবে লেখো, তাহলে একটু ভালো হয়। দেখো, এনজাইমের ক্রিয়াটা দেখো, এনজাইমের ক্রিয়া নষ্ট করে, বিনষ্ট করে, ফলে তোমার হলো যেটা হয় তোমার খাদ্যটা প্রিজারভেটিভ হিসেবে তোমার হলো রাখা যায়। বাট এগুলো সব কিন্তু হলো কৃত্রিম প্রিজারভেটিভ হিসেবে আমরা ইউজ করছি, ঠিক আছে। তো এটা একটু মাথায় রেখো। তো এই যে স্লাইড গুলো পড়ালাম, অ্যান্টি অক্সিডেন্ট, তারপর হলো কিলেটিং এজেন্ট, তারপর তোমার অ্যান্টি আর মাইক্রোবিয়াল, এগুলো সব ধাতুর কৃত্রিম আয়নটা আরেকবার প্রিজারভেটিভ বলো। হিসেবে। হ্যাঁ, বুঝি নাই, কি বললাম? ধাতুর আয়নটা, আয়ন ভাই, ওই যে খাদ্যে ধাতুর আয়ন, ধাতুর যে আয়নটা থাকে। হ্যাঁ ধাতুর আয়ন যেমন হ্যাঁ 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 Fe2+, হ্যাঁ। Fe3+, নিকেল 2+, কপার 2+, ম্যাঙ্গানিজ 2+। এগুলা মানে এগুলা কি করে, সাহায্য নেয় না না এটা? না, এগুলো তোমার হলো যে তেল বা চর্বি জারণে প্রভাবক এগুলা হিসেবে ভাই কাজ কি করে এই করে এটা আয়নগুলা। বুঝলাম না। এই যে তোমার, আমি তোমাকে আরেকবার বলি যে তুমি খাদ্য উপস্থিত যে ধাতুর আয়নগুলো আছে এইগুলা, এগুলা তোমার তেল চর্বি জারণে প্রভাবক হিসেবে কাজ করে, যেগুলোর ফলে খাদ্য নষ্ট হয়। এইগুলা যেটা করে যে তোমার এই কিলেটিং এজেন্ট যেগুলো করে সন্নিবেশ বন্ধন গঠন করে, ফলে এই জিনিসগুলার এনজাইমের যে ক্রিয়াটা এটা বিনষ্ট করে। যেমন হতে পারে এটা অ্যাডটা, তারপরে ইএন, তারপরে ল্যাকটিক অ্যাসিড, এগুলা সব হলো কিলেটিং এজেন্ট হিসেবে কাজ করে, বুঝছো? এটা তোমার এই জন্য অ্যাডটাকে বা ইএন বা ল্যাকটিক অ্যাসিড গুলাকে বলা হয় কিলেটিং এজেন্ট, যেগুলো তোমার কৃত্রিম প্রিজারভেটিভ হিসেবে কাজ খাদ্য করে। নষ্ট হয়ে গেলে ভাই সংরক্ষণ হয় কিভাবে তাহলে? না, এই যে তোমার এই যে ধাতুর আয়ন যেগুলো আছে, ঠিক আছে, এগুলো তোমার তেল চর্বি জারণের প্রভাবক হিসেবে কাজ করে। জারণ জারণ কি? ভাই জারণের ফলে তোমার হলো খাদ্যদ্রব্য নষ্ট হয়, ঠিক আছে। তো এইগুলা তোমার নষ্ট করে, ঠিক আছে। এই যে তোমার সন্নিবেশ বন্ধন যখন হলো এই যে এডটা বা ইএন বা ল্যাকটিক অ্যাসিড এগুলো যখন করে না, তখন এই যে এগুলার যে প্রভাবক যে ব্যাপারটা এটা হলো তোমার থামায় দেয় ওরা,
বুঝতে পারছো? ফলে এটা আর কি তোমার এনজাইমের ক্রিয়া বিনষ্ট করে ফেলে। বুঝছো? মানে ব্যাপারটা হলো এরকম যে তোমার কাছে ইট অ্যাডটা আছে মনে করো, ঠিক আছে? তো অ্যাডটা আমাদের যে খাদ্যে মনে করো একটা মাংস বা তেল চর্বির ভিতরে Fe2+, Fe3+, নিকেল 2+, কপার 2+, ম্যাঙ্গানিজ 2+ আছে, ঠিক আছে? তো এরা আর কি তোমার গুলো খুব খাদ্যে জারণ করাচ্ছে, প্রভাবক হিসেবে কাজ করছে, ঠিক আছে, খাদ্য নষ্ট করার ট্রাই করছে। তখন তুমি যেটা করবা, তখন তুমি অ্যাডটা ইউজ করবা, তখন এই অ্যাডটার যে সন্নিবেশ বন্ধন আছে না, ওইটা এনজাইমের ক্রিয়া, এই যে Fe2+, Fe3+ এগুলো আছে না, ওই যে খাদ্যে যে এনজাইম আছে, এনজাইমের ক্রিয়াটা বিনষ্ট করে ফেলে। ফলে যেটা হয় এটা আর কি প্রিজার্ভ, মানে প্রিজার্ভেটিভ, মানে প্রিজার্ভ হয়ে যায় এক কথায়। বুঝতে পারছো কি বললাম? বা এখানে আরেকটা কথা আমি আরেকটা লিখে দিই, তাহলে তুমি আরেকটু বুঝবা। সেটা হলো তোমার শাকসবজি, মনে করো তুমি একটা শাকসবজি কেটেছো, ঠিক আছে? শাকসবজি যখন কাটলা না, শাকসবজি কাট কাটলে শাকসবজি কাটলে দেখো এই যে এগুলা থাকবে, একটা তুমি শাকসবজি কাটলে তুমি তো ফেরাম, তারপরে নিকেল, তারপরে কপার পাবা। এগুলা আর কি কি করে, ইলেকট্রন ছাড়তে থাকে। ইলেকট্রন ছাড়তে থাকলে, জারণ মানে ইলেকট্রন ছাড়ো, যেটা হয় যে তেল চর্বি বা এগুলা, মনে করো যে শাকসবজির কথাই বলি, মাংসের কথা বললাম না, শাকসবজি মনে করো। মাংস বললেও সেম হয়, যে শাকসবজি কাটলে যে এগুলা তোমার মনে করো চলে যাচ্ছে, ঠিক আছে, ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ফলে হলো তোমার যেটা হচ্ছে যে জারণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটার ফলে খাদ্যটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? ওই খাদ্যটা নষ্টটা সংরক্ষণ করার জন্য অ্যাডটা বা ইএন বা ল্যাকটিক অ্যাসিড আমরা ওইটার ভিতরে যদি দিই, তখন যেটা হয় যে ওই শাকসবজি কাটলে যেটা হয়, এটার ফলে যে এনজাইম গুলো যেটা উৎপন্ন হয়, ওই এনজাইমের প্রভাবটা মানে প্রভাবটা বিনষ্ট করে। বুঝতে পারছো? এভাবে কিলেটিং এজেন্ট গুলা ইউজ হয়। তো আপাতত এগুলো আছে, এগুলো একটু পড়ো, ঠিক আছে? এইটুকু পড়লেই হবে মোটামুটি। কোনো এর বেশি বা এখান থেকে অবজেক্টিভ খুব রেয়ার আসতে পারে। আমি যেগুলো নীল কালি দিয়ে, যে লবণ দিয়ে খাদ্য সংরক্ষণ পদ্ধতি কিউরিং বলে এরকম বলেছিলাম না, এগুলা জাস্ট একটু পড়ো তাহলে হবে। এখন যে পড়াটা পড়াচ্ছি এটা তুমি হলো মানে আসবেই, ঠিক আছে? খুবই সহজ বিক্রিয়া, জাস্ট হলো আমি একটু তোমাকে দেখাবো, তারপর তোমার আর কি। আচ্ছা, তার আগে, এটা করানোর আগে আমি একটু কাজ করি। সেটা হলো আমরা এটা একটু করে নিয়ে আসি, ঠিক আছে? এটা একটা কোশ্চেন রুয়েটে এসেছে, এটা আমরা করে আসি, তারপর আমরা ভিনেগার প্রস্তুতিতে যাচ্ছি। দেখো, এখানে বলছে অ্যান্টি অক্সিডেন্ট কি। অ্যান্টি অক্সিডেন্ট কি মনে আছে? অ্যান্টি অক্সিডেন্টটা হলো যেটা, যে প্রিজারভেটিভ, এটা এক ধরনের প্রিজারভেটিভ। প্রিজারভেটিভ এটা এক ধরনের প্রিজারভেটিভ যেটা খাদ্যের পচন থামাতে ব্যবহৃত হয়। পচন থামাতে ব্যবহৃত হয়, ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখো। এটা এক ধরনের প্রিজারভেটিভ, এটা একটা কৃত্রিম প্রিজারভেটিভ যেটা কি করে, যে খাদ্যের পচন থামাতে ব্যবহৃত হয়, ঠিক আছে? তো এটাকে বলা হয় অ্যান্টি অক্সিডেন্ট। যে যে কৃত্রিম প্রিজারভেটিভস গুলা খাদ্যের পচন থামাতে ব্যবহৃত হয়, সেটা হলো তোমার কি, সেটা হলো তোমার অ্যান্টি অক্সিডেন্ট, ঠিক আছে? এটা আমাদের হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হলো তোমার বি নম্বরটা একটু করি, ঠিক আছে? বি নম্বরটা সবচেয়ে কঠিন। দেখো, অ্যান্টি অক্সিডেন্ট গুলির গাঠনিক সংকেত লেখো, বিএইচটি, ঠিক আছে? তো এটা একটু অনেক বেশি টাফ। তো আমি একটু তোমাদেরকে করে দিচ্ছি, দেখি পারো কিনা, ঠিক আছে? তো প্রথমে যেটা করবা, যে বিএসটি যখন করবা, তখন প্রথমে একটা বেঞ্জিনের স্ট্রাকচার আঁকাবা, ঠিক আছে? তো প্রথমে আমরা একটা বেঞ্জিনের স্ট্রাকচার আঁকালাম। তো এখন তুমি হলো দেখা গেল যে এখানে একটা দিলা, এখানে একটা দিলা, এটা মানে বেঞ্জিনের যে রিংটা সেটা তুমি আর কি এখানে দিছো। এরপর তিনটা হাত ক্রিয়েট করবা, এখানে একটা হাত, এখানে একটা হাত, এখানে একটা হাত, ঠিক আছে? আর প্রত্যেকটাই তুমি আর কি CH3 এখানে দিবা, সি, আর এখানে দিবা একটা সি, ঠিক আছে, দিলাম। এখন দেখো যে এখানে CH3 দিছো, আর এখানে সি আর সি দিছো, এখানেও তুমি একটা CH3 দাও। তো এখানে দেখো যে কার্বনের তিনটা হাত বাকি ছিল, তো সেক্ষেত্রে আমরা তিনটা CH3 দিছি, ঠিক আছে? আর এখানেও সেম কাহিনী, এখানেও তিনটা হাত বাকি আছে কার্বনের, তাহলে এখানেও তুমি তিনটা CH3 দাও। So, তিনবার তুমি দিছো, ঠিক আছে? তো এটা আমাদের হয়ে গেছে। এরপর যেটা, তুমি একটা OH দাও। এটাকে বলা হয় বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিস, সরি, বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন, ঠিক আছে? এই যে টলুইন যখন পড়বা তখন একটু বুঝতে পারবা আপাতত। বাট এখন দেখো যে এই জায়গাটায় তুমি এই বিএসটি যে সংকেতটা রুয়েট 18-19-এ দিছে, সেটা সংকেত হবে এরকম, বুঝতে পারছো? তারপর একটা বলছে প্রোপাইল গেলেট, ঠিক আছে? এটা আমরা কিভাবে বানাবো এটা একটু দেখাচ্ছি তোমাকে। দেখো, প্রোপাইল গেলেট, এটার সংকেত আরো কঠিন। মানে তুমি একটা জিনিস মাথায় রাখো, ঠিক আছে? তোমাকে পরীক্ষাতে, অ্যাডমিশন পরীক্ষায় এমন এমন সংকেত দেবে যেটা তুমি আর জীবনে চোখে দেখবা না। অনেকে আছে দেখবা এগুলো পড়বে বা ই করবে, তুমি যদি পড়ো তাহলে তুমি হাইস্ট এক দুইটা বেশি পারবা,
ঠিক আছে, মানে এক দুইটা বলতে এই যে তোমার তিনটার মধ্যে তুমি দেখা গেলো বিএসটি টা পারতা, বাট এই যে প্রোপাইল গ্যালেট যেটা আছে এটা আর কি তোমার কিন্তু পারবা না হিসাব মতে। ঠিক আছে, তো এগুলো একটু মেনে নিতে হবে যে আমি সবকিছু পারবো না, তারপরে যদি আমার মুখস্থ থাকে তাহলে ভালো, এই যে যেমন এটার মাধ্যমে আমি যদি মনে রাখতে পারি তাহলে ভালো। ঠিক আছে, তো এখানেও সেম কাহিনী, এখানে একটা বেঞ্জিন রিং আঁকাও সুন্দর মতো, আঁকালাম। দেন যেটা করবা যে এখানে একটা রেজোনেন্স দিছো, বেঞ্জিনের স্ট্রাকচার, দেন তারপর এখানে একটা ওএস দিছো। ঠিক আছে, দিলা, মানে প্রত্যেকটাই ওএস থাকবে, যতগুলো আমি আঁকাবো এই যে এটা ওএস থাকবে। এখন যেটা হয় যে এখানে প্রত্যেকটাই ওএস থাকে, এটাকে এখানে একটা ওএস, এখানে একটা ওএস দিলাম। এবার যেটা থাকবে এই কার্বনটাই, ঠিক আছে, এই কার্বনটাই যেটা থাকে যে এখানে তুমি একটা সি বসাও, দেন এখানে একটা অক্সিজেন বসাও, দেন অক্সিজেন, এবার তুমি প্রোপাইলের সংকেত বসাও। প্রোপাইলের সংকেতটা কি? CH2, CH2, CH3। এটা হলো তোমার প্রোপাইল গ্যালেটের সংকেত। ঠিক আছে, তো এটা একটু ভালো করে মনে রাখো। আর আরেকটা আছে তোমার TbHQ, এটা আমাদের লাস্ট সংকেত, এরপর তোমাদের পড়া সহজ লাগবে। দেখো TbHQ, এটার ক্ষেত্রে তুমি সেম কাহিনী, বেঞ্জিনের স্ট্রাকচার আঁকাও, রেজোন্যান্স দাও, এই জায়গাটা কি দিবা, এই জায়গাটা দাও CH3, আর এই জায়গাটা OH। দেখো আমরা এটা আর এটা সেম কিছুটা, TbHQ এটা। এবার যেটা করতে হবে, তুমি এখানে একটা কার্বন দাও। ঠিক আছে, এই যে, হ্যাঁ দেখো যে এখানে আমরা যখন এটা ইউজ করেছিলাম, আমাদের এই যে বিএসটি যেটা ইউজ করেছিলাম, সেখানে দেখো যে দুই হাতে দুইটা কার্বন ছিল, এরকম ছিল না? আচ্ছা, এখানে আমার একটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, ভুল করে ফেলেছি। দেখো আমি ভুলে বিএসটি এর সংকেত আবার আঁকাই ফেলছিলাম। ঠিক আছে, তো দেখো এই যে এখানে দেখো TbHQ এর যে সংকেতটা, এখানে তুমি হাইড্রোক্সিল আয়ন দিছো, আর নিচেও একটা হাইড্রোক্সিল আয়ন দিবা। ঠিক আছে, দেন তারপর তুমি হলো যেটা এটার মতোই সম্পূর্ণটা আঁকো, এটার মতোই আঁকো। দেন এই হাতে যেটা CH3, মানে এটার একটা পার্ট এখানে যদি আমি CH3 এর বদলে OS টা দিতাম, আর একটা হাত আমি যদি সরাই দিতাম, তাহলে যেটা হতো সেটা হতো TbHQ। ঠিক আছে, তো এটা একটু মাথায় রেখো। এখন আমাদের যেটা পড়তে হবে সেটা হলো ভিনেগার প্রস্তুতি, যেটা আমাদের লাস্ট টপিক, আর এটা থেকে হলো মানে প্রশ্ন আসবে, এটা হলো মাস্ট, ভিনেগার প্রস্তুতি। ঠিক আছে, আর এটা তো কঠিন লাগবে না, তোমার কাছে সহজ লাগবে। এটা তুমি হলো পরীক্ষায় হলে জাস্ট এই পেজটা আমার, এই দুইটা স্লাইড যেটা করাবো, দুই পেজের যে স্লাইডটা করাবো, এটা যদি মনে রাখতে পারো তাহলে তুমি শিওর একটা কোশ্চেন কমন পাবা, এটা হোক এটা HSC বা হলো যে কোনো কিছু। ঠিক আছে, তো ভিনেগার প্রস্তুতি, ভিনেগার প্রস্তুতির যেটা আছে ব্যাপারটা, সেটা হলো তোমার, আমরা কি বলেছিলাম যে অ্যাসিটিক অ্যাসিড, তাই না? অ্যাসিটিক অ্যাসিড কোনটা? CH3COOH। CH3COOH এর 6 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলা হয়? জলীয় দ্রবণ হলো, জলীয় দ্রবণ হলো ভিনেগার। ঠিক আছে, তো এটা একটু মাথায় রেখো। জলীয় দ্রবণ হলো ভিনেগার। এখন এটা যেটা করে যে এটা পিএইচ যেটা করে সেটা হলো 4.74 করে দেয়। ঠিক আছে, 4.74, বা এমন একটা করে ওই যে আমি বলেছিলাম না যে হলো তোমার 4.5-এর, 4.5-এর মতো পিএইচ করে দেয়, এরকম একটা বলেছিলাম না? তো এটা যেটা করে, এই যে পিএইচটা করে দেয়, ফলে যেটা হয় যে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না, ব্যাকটেরিয়া জন্মাতে পারে না এটার কারণে, জন্মাতে পারে না। তো এখন আমাদের হলো দুইটা আছে, আমাদের দুইটা ধাপে আমরা হলো প্রস্তুত করব। ঠিক আছে, আমাদের ভিনেগারের যে সনাতন যে পদ্ধতিটা আছে ওইটা আমাদের মাধ্যমে প্রস্তুত করবো, দুইটা পদ্ধতি সেম, হুবহু সেম, জাস্ট একটু এনজাইম গুলা জাস্ট আলাদা, এটা ছাড়া কিছু না। তো ভিনেগার প্রস্তুতিটা একটু দেখো, ভিনেগার প্রস্তুতি। তো প্রথমে তোমাকে যেটা লিখতে হবে, তুমি যদি একটা জিনিসের ভিনেগার প্রস্তুত করবা, তাই না, তার মাধ্যমে একটা হলো একটা প্রিজারভেটিভ হিসেবে একটা জিনিস প্রস্তুত করবা। তো প্রথমে তোমাকে যেটা লাগবে সেটা লাগবে হলো চিনি। চিনির সংকেত কি মনে আছে কারো? চিনির সংকেত বলতে পারবা? হ্যাঁ, চিনির সংকেত। আমার মনে নাই। এই চিনির এন এ সংকেত টু মনে নাই কেন? সি ভাই, Na2, না না, sorry। আরে C12H22O11। ও ও ভাই, ঠিক আছে, তো এটা মাথার উপর দিয়ে গেছে পুরা ভাই। C12H22O11। আল্লাহ। তারপর যদি, তারপর যদি এই পড়া লাস্টের দিকে, এখন হলো জাস্ট চিল করো, বেশি নাই, যা হজম করার হজম করে ফেলছো। C12H22O11, এটার সাথে তুমি যদি পানি মিক্সড করো, ঠিক আছে, তুমি এটার সাথে যদি পানি মিক্সড করো,
আচ্ছা, হ্যাঁ, পানি মিক্সড করো আর এখানে তুমি যদি ইস্ট ব্যাকটেরিয়া রাখো, ঠিক আছে, দেখো তুমি যদি এখানে ইস্ট ব্যাকটেরিয়া হিসেবে রাখো, ইস্ট যদি রাখো তুমি এখানে, তখন যেটা হবে যে তোমার এটাকে তুমি অর্ধেক করে ভাগ করবা, ঠিক আছে, এটাকে যদি অর্ধেক করে ভাগ করো তাহলে কি পাবা বলো তো? C6H12O6 এরকম একটা, মানে এটার অর্ধেক করেছে, এটার অর্ধেক করেছে, আর এটার 12টা নিচে, ঠিক আছে। এখন দেখো এই জায়গাটায় টোটাল হাইড্রোজেন আছে কয়টা, দেখো তো, 2টা আর 22টা, টোটাল কয়টা? H 24টা না? হ্যাঁ, তো 24-এর অর্ধেক কত? 12, 12 বসাইছি। কার্বন কয়টা আছে? 12টা, 12-র অর্ধেক কত? 6 বসাইছি। অক্সিজেন কয়টা আছে? একটা আর 11টা, 12টা, এটার অর্ধেক বসাইছি, ঠিক আছে। তো এইটা যে আমরা বানাইছি এটার নাম কি বলতো? গ্লুকোজ, তাই না? গ্লুকোজ। এই যে গ্লুকোজ। গ্লুকোজ, গ্লুকোজ, আর আরেকটা তুমি গ্লুকোজ। সেম জিনিস, এটাকে তোমার একটু গাঠনিক স্ট্রাকচারটা ভিন্ন আছে, এটা হলো তোমার ফ্রুক্টোজ, ঠিক আছে। গ্লুকোজ আর ফ্রুক্টোজ তোমার উৎপন্ন হবে, ঠিক আছে। দেখো এই যে আমরা গ্লুকোজ আর ফ্রুক্টোজ আমাদের বানানো হয়ে গেছিল, এখন আমরা এই যে গ্লুকোজ বা ফ্রুক্টোজটাকে আমরা একটু এখানে নিয়ে আসি, ঠিক আছে, সাইডে আবার নিয়ে আসলাম। এটা আমাদের প্রথম ধাপ, যে আমাদের একটা চিনি আছে, চিনির সাথে পানি মিশিয়ে তুমি জাস্ট অর্ধেক অর্ধেক করবে, ঠিক আছে। খুবই সহজ, এটা অত টাফ লাগবে না তোমার, আশা করি। দেন তারপর তুমি যেটা করবা, C6H12O6 আছে না, এটাকে একটু নিয়ে আসলাম, ঠিক আছে। এরপর যেটা করলা, তুমি আবার ইস্ট প্রয়োগ করেছো এখানে, দিলা ইস্ট, ইস্ট দিলা। এবার দেখো যেটা হয় যে তোমার C6H12O6 আছে না, এটা থেকে যেটা উৎপন্ন হবে সেটা তোমার ইথাইল অ্যালকোহল তৈরি করবে। কি উৎপন্ন করবে? ইথাইল অ্যালকোহল। তো ইথাইল অ্যালকোহল কিভাবে তৈরি করে? দেখো, C2H5 OH কে আমরা কি বলি? ইথাইল অ্যালকোহল বলি, ঠিক আছে। এটা এটার নাম কি? এটার নাম হলো, মাথায় রাখো, এটা হলো তোমার ইথাইল অ্যালকোহল। আর এটার জন্য আমরা কি ব্যবহার করেছি? ইস্ট ইউজ করছি কিন্তু, ঠিক আছে। এটা কতটুকু হবে? 2 মোল পরিমাণ হবে। তাহলে কার্বন কয়টা হলো? 2টা হলো না? সরি, 4টা হলো না? আর বাকি থাকলো কয়টা? 2টা। এখানে তুমি 2টা কার্বন ডাই অক্সাইড বসাই, 3টা কার্বন ডাই অক্সাইড বসাই দাও, ঠিক আছে। দাঁড়াও, লিখছো তো? হ্যাঁ, 3টা কার্বন ডাই অক্সাইড বসাই দাও। এখানে যেটা করে যে ইস্ট আর একটা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে দেয়, এটা 2 মোল হবে মেবি, মেবি 2 মোল হবে। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড দেওয়া তো ঝামেলা হয় না নর্মালি। তারপর একটা মিনিট চেক করে দিই। হ্যাঁ, 2 মোল কার্বন ডাই অক্সাইড হবে, 3 মোল না, 2 মোল কার্বন ডাই অক্সাইড। তো এই যে 2C2H5OH থাকে, তারপর তোমার 2CO2, 2টা কার্বন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ইথাইল অ্যালকোহল, ঠিক আছে। এটা আমাদের কি? ইথাইল অ্যালকোহল। এবার আমাদের লাস্ট স্টেপ, দেখো এই স্টেপে আমরা যেটা করবো সেটা হলো, এই যে ইথাইল অ্যালকোহলটা যেটা আমরা পেয়েছি না, এই ইথাইল অ্যালকোহলটাকে আবার এখানে নিয়ে আসছি, C2H5OH, ঠিক আছে। তো এটা কি করবা? এটাকে তুমি যদি অক্সিজেনের সাথে ই করো, অক্সিজেন, আর এখানে যদি তুমি ইউজ করো ব্যাকটেরিয়া, ঠিক আছে, ব্যাকটেরিয়া, তুমি যদি এখানে ব্যাকটেরিয়া ইউজ করো আর এটা তুমি 35°C তাপমাত্রায় রেখে দাও, 35°C তাপমাত্রায়, তখন এটা যেটা উৎপন্ন করবে, এই যে ইথাইল অ্যালকোহলটা, এটা উৎপন্ন করবে ইথানয়িক অ্যাসিড প্লাস পানি। এটাই হলো আমাদের ভিনেগার প্রস্তুতি। আর এটা কেউ যদি মুখস্থ রাখতে পারে, তার 10 মার্ক বা যাই বলো, যে কোনো পরীক্ষায় কিছু হলেও 3-4 মার্ক তুমি পাবা, ঠিক আছে। তো এটা একটু ভালো করে মাথায় রেখো, এই জিনিসটা, ঠিক আছে। আরেকবার বললাম কি উৎপন্ন হবে, দেখো চিনি আছে, চিনির সাথে পানি উৎপন্ন, পানি বিক্রিয়া করলাম, দেন ইস্ট ব্যাকটেরিয়ার সাহায্যে, ইস্ট ছত্রাকের সাহায্যে, ইস্ট ছত্রাক না ব্যাকটেরিয়া এটা ঠিক মনে আসছে না, তো এক কথা ইস্টের সাহায্যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ উৎপন্ন হয়েছে। দেন তারপর এই যে গ্লুকোজটা যেটা এখানে দিছো, এটা আবার ইস্টের মাধ্যমে যেটা উৎপন্ন করেছে, ইথাইল অ্যালকোহল উৎপন্ন করেছে আর কার্বন ডাই অক্সাইড। এই ইথাইল অ্যালকোহলকে তুমি যখন ব্যাকটেরিয়াতে 35°C তাপমাত্রায় রাখবা, তখন এটা কি উৎপন্ন করবে? সেটা উৎপন্ন করবে ইথানয়িক অ্যাসিড, যার 6 থেকে 10% কে কি বলি আমরা বলতো? যার 6 থেকে 10% কে আমরা বলি ভিনেগার। বুঝতে পারছো? এইভাবে আমরা ভিনেগার প্রস্তুতিটা করতে পারবো। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা থেকে মাস্ট একটা কোশ্চেন আসবে, কালকে পরীক্ষাতে দেখবা বা যে কোনো বোর্ডের পরীক্ষাতে দেখবা যে এখান থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে? এরপর আমরা যেটা দেখবো সেটা এখানে হলো কি মল্ট। হ্যাঁ, বুঝি ডাইরেক্ট নাকি? ভিনেগার প্রস্তুতি বলবে না, না হ্যাঁ হ্যাঁ, হচ্ছে তোমাদের ভিনেগার কোশ্চেন প্রস্তুতি কিভাবে? বলতে পারে, আরেকটা বলতে পারে যে মল্ট ভিনেগার প্রস্তুতি, ঠিক আছে। মল্ট ভিনেগার প্রস্তুতি, এই 2টা জিনিস আসতে পারে। তো এই 2টা জিনিস হুবহু সেম, শোনো তো। ঠিক আছে, এটা হুবহু সেম, যেটা যেটা লাগে সেটা আমি একটু বলে দিচ্ছি। মল্ট ভিনেগার প্রস্তুতিতে যেটা হয়, যে তোমার ওই যে তোমার চিনি ছিল না, C12H22O11, এটা এটা তুমি আবার সে হলো তোমার
পানির সাহায্যে বিক্রিয়া করাবা, ঠিক আছে। বাট এখানে যেটা হয় যে তুমি ওই যে তুমি তো আগে, হ্যাঁ দেখো, যে আমাদের এই যে C12 H22O11 যেটা আছে, এটাকে যদি আমরা একটা কাজ করি, যে আমরা আমাদের মল্ট কি চেনো? মল্ট, মল্ট এটা কি চেনো কেউ? মল্ট কি? মাথায় আসছে না ভাই। বার্লির বীজ চেনো? বার্লির বীজ? বার্লির আচার খেয়েছি ভাই, বুঝছি। ওই তো বার্লির বীজ, ঠিক আছে। বার্লির বীজ যেটা থাকে, সেটাকে তুমি যদি পানিতে ভিজিয়ে রাখো, ঠিক আছে, বার্লির বীজকে তুমি যদি পানিতে ভিজিয়ে রাখো, পানিতে ভিজিয়ে পানিতে ভিজিয়ে তুমি যদি পানিতে ভিজিয়ে রাখো, প্লাস তুমি যদি নিম্ন তাপমাত্রা ইউজ করো এখানে, তাপমাত্রায় রাখলে, তাপমাত্রায় খোলা অবস্থায় রেখে দিলে যেটা উৎপন্ন হয়, বুঝতে, রেখে দিলে যেটা অঙ্কুরিত হয় সেটা হলো তোমার মল্ট। যেটা অঙ্কুরিত হয় সেটাকে আমরা কি বলবো? মল্ট। আর এই যে মল্ট, মল্ট থেকে যে মানে মল্ট, মল্টের ভিতর থেকে যে এনজাইমের মাধ্যমে যেটা হয়, আহ মল্টের মাধ্যমে, তো সেটাকে আমরা বলি যে মানে এক কথায় মল্টের এনজাইম ক্রিয়ার মাধ্যমে যেটা হয় সেটাকে আমরা বলি ইনভার্টেজ, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো? ইনভার্টেজ। তাহলে আমরা কি করলাম একটু ভালো করে দেখো, ঠিক আছে। আগে আমরা ইউজ করতাম ইস্ট, আমরা আগে ইউজ করতাম ইস্ট, এখন আমরা কি করছি যে মল্টের, তুমি এই যে তোমার পানিতে, এই যে তোমার পানিতে ভিজিয়ে রাখা নিম্ন তাপমাত্রায় খোলা অবস্থায় রেখে দিলে যেটা অঙ্কুরিত হয় সেটাকে আমরা মল্ট বলি। এই যে মল্টের যে এনজাইম, ওইটাকে আমরা ইনভার্টেজ বলি। ওই ইনভার্টেজটা তুমি যদি এখানে ইউজ করাও, তাহলে তোমার যেটা হয় যে এখান থেকে তুমি আর কি আবার সেম পদ্ধতিতে C6H12O6 প্লাস C6H12O6টা পাবো, ঠিক আছে। এটা হলো আমাদের মেন জিনিস। আগে তুমি ইস্ট ইউজ করতে, এখন আমরা কি ইউজ করবো? মল্ট। মল্ট থেকে কি পাবা? ইনভার্টেজ একটা এনজাইম পাবা। ওই ইনভার্টেজ এনজাইমটা যেটা করে C6H12O6 আর C6H12O6 দুইটা বানায়, যেটাকে আমরা বলি, এই দুইটাকে একসাথে যেটা বলা হয় এটাকে বলা হয় ইনভার্ট চিনি। ইনভার্ট চিনি, বুঝতে পারছো? আগে তো আমরা যাই গ্লুকোজ আর ফ্রুক্টোজ বলতাম, এই দুইটাকে একসাথে বলা হয় ইনভার্ট চিনি। এই ইনভার্ট চিনিটাকে তুমি যদি এখানে নিয়ে আসো, তাহলে তোমার কেমন হবে? এরকম হবে না? 2C6H12O6, তাই না? আমরা কি নিলাম? আমরা এখানে ইনভার্ট চিনিটা নিলাম, তাই না? সেম কাহিনী, কিন্তু কোনো এখানে জাস্ট, এখানে জাস্ট এগুলা চেঞ্জ হবে আর কিছু না। এই ইনভার্ট চিনিটাকে তুমি যদি আবার পানির সাথে বিক্রিয়া করাও, তাহলে তোমার এখানে কি উৎপন্ন হবে? এটা, এবার এখন একটা জিনিস দিচ্ছে এই জায়গাটাই, তোমার যেটা লাগবে যে আগে তো মল্টের এনজাইমটা নিছিলা, এখন যেটা লাগবে সেটা হলো ইস্টের এনজাইম। ইস্টের এনজাইম কোনটা? ইস্টের এনজাইম হলো জাইমেস, ঠিক আছে। জাইমেসটা লাগবে। এক কথায় তুমি এখানে কি দিবা? ইনভার্টেস দিবা আর জাইমেস দিবা। তারপর যেটা হবে এই জায়গাটায় C6H12 থেকে, এখান থেকে যেটা উৎপন্ন হবে, ইথানল উৎপন্ন হয়। 4CH3CH2OH, মানে এক কথায় তুমি ইথানলের সংকেত যেভাবে আছে ওইভাবে তুমি আর কি লিখবা, ঠিক আছে। দেখো ইথানলের সংকেত কি? ইথানলের সংকেত মনে আছে? ইথ মানে কি? দুইটা কার্বন, দুইটা কার্বন, আর তোমার এরকম থাকবে, ঠিক আছে। এটা হলো ইথানলের সংকেত, তাই না? তো এই যে তুমি ইথানল উৎপন্ন করবা, কতটুকু উৎপন্ন করবা? 4 মোল পরিমাণ। আর এখানে তুমি কতটুকু কার্বন ডাই অক্সাইড ইউজ করবা, প্রডিউস করবা? 4 কার্বন ডাই অক্সাইড। তার মানে আমি কি করলাম দেখো তো, আমাদের এখানে ইনভার্ট চিনি ছিল, এটার সাথে পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? 4 মোল ইথানল, ইথানল। আর কি উৎপন্ন করছে? আর উৎপন্ন করছে 4 অণু কার্বন ডাই অক্সাইড। এখন দেখো যে আমরা তো এখানে আগে কি ইউজ করেছিলাম? ইস্ট। ইস্ট এখানে আমরা কি ইউজ করেছি? ইনভার্টেস বা জাইমাস। এরপর যেটা, এই যে ইথানলটাকে তুমি এখানে নিয়ে চলে আসো সুন্দর মতো, CH3CH2OH, ঠিক আছে, এটাকে নিয়ে আসলাম। এটার সাথে তুমি যদি এখন অক্সিজেনের বিক্রিয়া করাও, আগে আমরা কি ইউজ করেছিলাম এখানে? ব্যাকটেরিয়া। এখন আমরা যেটা ব্যাকটেরিয়াটা ইউজ করবো সেটা হলো অ্যাসিটো ব্যাকটেরিয়া, ব্যাক্টর, অ্যাসিটো ব্যাক্টর, এটা ইউজ করবা। দেন যেটা হবে যে অ্যাসিটোব্যাক্টর, এখানে কিন্তু এই যে আমি যে এনজাইম গুলা যেগুলো এই যে এগুলা লিখে দিচ্ছে না, এগুলা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ইনভার্টেজ, জাইমেজ, অ্যাসিডব্যাক্টর, এই তিনটা ডাইরেক্ট মানে 3 বার করে পড়ে মুখস্থ করবা। CH2CH2OH প্লাস অক্সিজেন, এটার থেকে তুমি যেটা উৎপন্ন করতে পারবা, আমাদের উৎপন্ন হওয়ার কথা কি ছিল? ভিনেগার, আমাদের ভিনেগারে উৎপন্ন হবে CH3COOH প্লাস পানি, ঠিক আছে। তাহলে আমাদের কি হলো? ভিনেগার উৎপন্ন হয়ে গেল। বুঝছো? তো এই দুইটা বিক্রিয়া, তুমি এই দুইটা পেজ ভালো করে মুখস্থ রাখবা। তোমার যদি কোনো অ্যাডমিশনের পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা হয়, এখান থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। তো এটা একটু ভালো করে মাথায় রেখো। এখন একটা কথা হলো যে আমরা, একটা ব্যাপার আছে, সেটা হলো, একটা মিনিট ওয়েট করো।
আচ্ছা, এখন আমরা যেটা করতে হবে সেটা আমরা অনেকে যেটা হয় যে তোমার, আচ্ছা দাঁড়াও, খাদ্য সংরক্ষণ কৌশলটা একটু পড়ি, ঠিক আছে? ভিনেগারের মাধ্যমে খাদ্য সংরক্ষণ কৌশল, এটা 9 নম্বরে আসে। এটা তুমি একটু, টেস্ট পেপার আছে, টেস্ট পেপার দেখে একটু খুলে পড়ে নেওয়া, একটা কোশ্চেনে আসে, এর বাইরে কোশ্চেন আসে না। তা আমি একটু সংক্ষেপে একটু লিখে দিই, খাদ্য সংরক্ষণ কৌশলটা একটু পড়ে দিই, তাহলে তোমার সম্পূর্ণ হয়ে যাবে। তো এটা আমি পড়াইছিলাম একটু আগে, যে আমাদের যেটা হলো ভিনেগার, সেটা হলো পিএইচ যেটা করে, সেটা কি করে বলতো? 6% যে ভিনেগারটা থাকে সেটার পিএইচ কতটুকু থাকে বলতো? সেটার পিএইচ থাকে 2.3435 পিএইচ মতো থাকে, ঠিক আছে? সেটা যখন তুমি হলো এক কথায় কোনো খাদ্যের ভিতর দিবা, এটা যখন খাদ্যের ভিতরে দিবা, তখন যেটা করবে যে ওইটা খাদ্যের পিএইচ যেটা, সেটার মান কত করবে বলতো? 4.5-এর কম করে দেবে, 4.5-এর থেকে ডাউন করে দেবে, তাই না? তখন যেটা হয় যে আমাদের অণুজীব আছে, ঠিক আছে? অণুজীব কি করে? অণুজীব হলো তোমার 6.5 থেকে 7.5 পিএইচ এ খুব সুন্দরভাবে বাঁচতে পারে, আহ ভালো থাকে, ঠিক আছে, ভালো থাকে। তো তখন যেটা হয় যে তুমি যখন একটা 6% ভিনেগার, 2.335 হলো পিএইচ, ওইটা যখন খাদ্যের পিএইচ এ মিশাবা, তখন মানে মোটামুটি 4.5 এর নিচে চলে যাবে যখন এটা, তখন যেটা করবে যেটা, যে অণুজীব তো 6.5 আর 7.5 পিএইচ এ খুব ভালোভাবে থাকতে পারে। এটার ফলে যেটা হয় যে তোমার আহ এই যে অণুজীব যেটা আছে, অণুজীবের প্রতিকূল অবস্থা তৈরি হয়, অণুজীবের প্রতিকূল অবস্থা ক্রিয়েট হয়ে যায়, অবস্থা সৃষ্টি হয়। ফলে কি হয় বলতো? অণুজীব ধ্বংস হয়, ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়। এইভাবে তোমার যে কোনো খাদ্যতে তোমার ভিনেগার ই করলে তোমার এটা যেটা হয় যে পিএইচ 4.5-এ কম করে দেয়, আর অণুজীব প্রতিকূল অবস্থা সৃষ্টি হয়, অণুজীবের প্রতিকূল অবস্থা সৃষ্টি হয়, ফলে হলো তোমার এটা ধ্বংস হয়ে যায়, ঠিক আছে? আর ফলে খাদ্যটা সংরক্ষণ হয়, ফলে খাদ্য সংরক্ষণ হয়। এই জিনিসটা তোমাকে অনেক বড় করে লিখতে হবে, ঠিক আছে? ভং চং মাখিয়ে অনেক বড় করে লিখতে হবে, এই বিক্রিয়া গুলো দেখাতে হবে, ভিনেগার প্রস্তুতিও দেখিয়ে দিতে পারো, ঠিক আছে? এগুলা দিলে আর কি হয়ে যাবে। আরেকটা জিনিস আছে যে খাদ্য সংরক্ষণ কৌশল, আরেকটা জিনিস আছে গুরুত্ব, যে ভিনেগারের গুরুত্বটা কি, ঠিক আছে? তো ভিনেগারের গুরুত্বটা হলে, প্রথম পয়েন্ট সেটা হলো তোমার রুচি বাড়ায়, ঠিক আছে? আমাদের যে এটা যদি তুমি খাদ্যের সাথে মিশাও, তাহলে আমাদের যেটা হয় যে আমাদের রুচি বাড়ায় দেয়। যারা হলো খাদ্যে অনীহা আছে, তারা যদি ভিনেগার খাও বেশি বেশি, তাহলে তোমার যেটা হবে রুচি বাড়ায় যাবে, ঠিক আছে? তারপর আরেকটা করতে পারে যে সেটা হলো রক্ত সঞ্চালন বাড়ায়, ঠিক আছে? রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। আরেকটা কি হতে পারে? আরেকটা হলো তোমার আহ কোলেস্ট্রল যেটা আছে, কোলেস্ট্রল, কোলেস্ট্রল কমায় দেয়, কমায় দেয়। তা আমি একটু দেখো, এভাবে একটু লিখে দিই, যে রুচি বাড়ায়, রক্ত সঞ্চালন বাড়ায় দেয়, কোলেস্ট্রল কমায় দেয়, ঠিক আছে? তারপর কি? তারপর আরেকটা হলো যে ক্যান্সার প্রতিরোধ করে, ক্যান্সার প্রতিরোধ করে। তো এইটুকুই আমাদের মূলত পড়া ছিল, ঠিক আছে? খাদ্য সংরক্ষণ কৌশল এটা, তো ভিনেগার হ্যাঁ, এগুলো পড়বা। আরেকটা পদ্ধতি ছিল না? আর এটা কি? আর কোনটা? এই যে বালতিতে করে কেমন কি করতো না, ওটা কি সনাতন পদ্ধতি নাকি? সনাতন পদ্ধতি, এই যে ইস্টে, এটাই, হ্যাঁ, এটা তো দিছে ইস্ট, এই যে ইস্টের। কলেজে একটা কি করাই ছিল, আচ্ছা পাস্তুরিং ওইটা নাই? ওটা তো না না ছিল না, না? ওইটা, না না না, ওইটা আমাদের নাই। আরেকটা জিনিস আছে, আমি একটু পড়াই তাহলে, তুমি যখন বলছো যে আমাদের ভিনেগার কেন বেশি ইউজ করতে হবে, ঠিক আছে? ভিনেগার কেন বেশি ইউজ করতে হবে, আর হলো তোমার ফরমালিন বাদ দিতে হবে কেন, ঠিক আছে? তো ফরমালিনের যেটা থাকে, যে ফরমালিনটা বাদ দেবো কেন, বাদ দেবো কারণ ফরমালিনের মেন উপাদান হলো 40% মিথানেল, ঠিক আছে? মিথানেল থাকে, যেটা হলো অনেক ক্ষতিকারক। আবার তোমার 8% কি থাকে? এটা থাকে তোমার হলো আহ আচ্ছা, এটা কি, এটাকে বলে ফর্মাল ডিহাইড, ফর্মাল ডিহাইড বা মিথানেল বলা হয়, ঠিক আছে? আর 8% কি থাকে? 8% থাকে মিথানল থাকে, ঠিক আছে? মিথানল। তো এটা আমি কিন্তু অনেক আগেই বলেছিলাম যে এটা কিন্তু অনেক খারাপ একটা জিনিস, ঠিক আছে? তো এই 40%, 8%, তারপর আর 52% কি থাকে? পানি থাকে। তো যেটা হয় যে এই ফরমালিন তুমি যখন কোনো আঙ্গুরে বা ওই যে দেখো না যে হলো ফল টল আপেল টাপেলে মাখায়, ফলে যেটা হয় যে এটা আর কি তোমার অনেক দিন যাবত হলো প্রিজারভেটিভ হিসেবে থাকে, এটা পচে না বা এগুলা করে, এরকম হয়, ঠিক আছে? তখন যেটা হয় যে এটা হলো তোমার, কিন্তু এগুলা যখন শরীরে যায়, এটা কিন্তু মানে তোমার শরীরের পক্ষে অনেক বেশি ক্ষতিকারক, কারণ এখানে আছে তোমার মিথানল, ফর্মালডিহাইড, এগুলো কিন্তু অনেক বেশি ক্ষতিকারক। তো যেটা হয় যে তোমার শরীরে কিন্তু ক্ষতি করে ফেলতে পারে। বাট ভিনেগার যেটা, ভিনেগার কিন্তু তোমার, কিন্তু বললামই, কিন্তু রুচি বাড়ায়, রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, কোলেস্ট্রল কমায় দেয়, ক্যান্সার প্রতিরোধ করে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ভিনেগার ইউজ করতে হবে, ঠিক আছে? আর তুমি যদি আরেকটা জিনিস আছে যেটা তুমি
ভিনেগারের কর্মদক্ষতা বাড়াতে পারবা, ঠিক আছে, কর্মদক্ষতা বাড়াতে পারবা বা আরো ভালো করে কাজ করতে পারে যদি তুমি যখন ওই যে অ্যাসিটোব্যাক্টেরিয়ার মাধ্যমে ওই যে অ্যাসিটোব্যাক্টর ইউজ করেছিলাম না এখানে, অ্যাসিটোব্যাক্টর এই যে ভিনেগারটা ছিল না, এই ভিনেগারটাকে তুমি যদি কাজ করো যে এই যে ভিনেগার অ্যাসিটোব্যাক্টেরিয়ার মাধ্যমে যে ভিনেগার যেটা আছে আমরা যেটা পেয়েছিলাম CH3COOH, ঠিক আছে, এটাকে যদি আমি 2 থেকে 3 মাস যদি হলো আহ রেখে দিই, অন্ধকারে রেখে দিই, অন্ধকারে এটার কথাই রেখে দিলে বলছিলাম ভাই। অন্ধকারে রেখে দিলে এটার হলো তোমার কর্মদক্ষতাটা বৃদ্ধি পায়। বুঝতে পারছো এখন সব অ্যান্সার পেয়েছো? হ্যাঁ, মানে জি এটা ভাই। আরো বেশি পাওয়ারফুল হয়ে যায়। এটাকে অনেক সময় এজিং বলা হয়, ঠিক আছে, এগিং, এগিং বলা হয় মূলত, হ্যাঁ এগিং। হ্যাঁ এরকম একমত হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের শেষ, আমরা এখন লাস্ট একটা কি করে আমাদের খেলা শেষ করে দেব। মল্ট ভিনেগার প্রস্তুতি বিক্রিয়া শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে। এখন আমরা একটু শূন্যস্থান গুলা পূরণ করি, ঠিক আছে, আমাদের ভালো লাগছে না, শূন্যস্থান পূরণ করি। দেখো কি হতে পারে প্রথমে বলতো এই পানি হবে। জায়গাটায়। প্রথমে কি হবে, পানি, তাই না, দিলাম বসে পানি। এটা কিন্তু মল্ট ভিনেগার প্রস্তুতি, ঠিক আছে, মল্ট ভিনেগার। এখানে কি হবে, মানে আহ ইনভার্টেজ, মানে ইনভার্টেজ। ইনভার্টেড, আর এখানে সেম টু সেম গ্লুকোজ এখানে কিন্তু লেখা হবে আরেকটা বক্স গ্লুকোজ। আছে, এখানে কিন্তু দেখছো এখানে কি করছে, এখানে তোমার কিন্তু একটা সেলসিয়াস দিছে। এই সেলসিয়াসটা হলো 37°C, ঠিক আছে, মাথায় রেখো। আর এখান থেকে কি উৎপন্ন হবে? সেলসিয়াস তো আমি দিয়ে নিই, বাট এখানে দিতে হবে 37°C। এটা আচ্ছা, এটা একটু মিস গেছে, একটু ছোট্ট করে লিখে দিই, 37°। খুশি অবস্থা। দেখো এখানে তোমার কি উৎপন্ন হয়েছিল বলো তো, এখানে তোমার একটা গ্লুকোজ আর এখানে কি হয়ে গেছিল, ফ্রুক্টোজ। তো ওই দুইটা সংকেত কিন্তু সেমই ছিল, তাই না, C6H12O6, ওইটা। ইনভার্টেড এখন ছিল। দেখো, এখন এটাকে আবার যখন এখানে নিয়ে এসেছি তখন উপরে কি লিখেছিল আমাদের বলতো, চাইমেজ, চাইমেজ, তাই না। জাইমেজেরও একটা হলো তাপমাত্রা ছিল, ওইটাও বসাইনি। ওইটা হলো তোমার কত, 20 থেকে 24°C, ঠিক আছে, মাথায় রাখো। এখানে কত হবে, 20 থেকে 24°C, ঠিক আছে, বসাই দিলাম। এরপর এখান থেকে কি উৎপন্ন হয়েছিল বলতো, ইথানল, ইথানল, CH3CH2OH, ঠিক আছে, ইথানল হয়ে গেছে। এই ইথানলটাকে আবার এখানে বসাইছিলাম, CH3CH2OH, ইথানলটাকে আমরা বসালাম। এবার আমরা এখানে কি ইউজ করবো বলতো, অ্যাসিটোব্যাক্টর, তাই না, অ্যাসিটোব্যাক্টর ইউজ করবো। দেন এখান থেকে কি উৎপন্ন হবে বলতো, ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে, মানে কি বলে, ভিনেগার উৎপন্ন হবে, প্লাস কি উৎপন্ন হবে, পানি। শেষ। দেখো তো এই যে পানি না, এই যে পানি। তাহলে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই বিক্রিয়াটা মুখস্থ করা। আচ্ছা, আমাদের ক্লাস এখানে শেষ। কোনো একদিন কসমেটিক রসায়ন পড়াবো, জি ভাই। ঠিক আছে, কসমেটিক তৈরি করতে পারবা। আচ্ছা, তাহলে আমাদের ক্লাস এখানে শেষ, ঠিক আছে, তাহলে আমাদের এই অধ্যায়টা শেষ। তোমাদের শর্ট সিলেবাসে এতটুকুই ছিল, এতটুকুই পড়লেই হবে আশা করি, ঠিক আছে। আমি এই স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি।